আসসালামু আলাইকুম। ট্যুর ডেভেলপমেন্টের একটা লেকচার প্রিপেয়ার করা ছিল বলতে এটার উপরে কয়েকটা লেকচার হয়েছে, যেহেতু অনেক বড় একটা টপিক। তো লেকচারটা যেহেতু প্রিপেয়ার করা আছে, সো এটা হচ্ছে একটু রিভিশন করার ট্রাই করি। এখানে ফিগারগুলো হচ্ছে আগে থেকে ড্র করা ছিল, মানে লেকচার যখন হয়েছে তখন ফিগারগুলো ড্র করা ছিল। ফিগারগুলো হয়তো লাইভলি হইলে ভালো হতো বুঝতে, বাট ফিগারগুলো ড্র করা আছে, এটা থেকে কতটুকু বোঝা যাবে জানি না। চেষ্টা করি। ওকে, লেটস ট্রাই। ঠিক আছে, তাহলে টু ডেভেলপমেন্ট শুরু করা যাক। তো টু ডেভেলপমেন্ট আর আমাদের বডির যে কোনো ধরনের ডেভেলপমেন্ট আমরা জানি যে এটা ইনিশিয়েশন হয় আর শুরু হয় কোথা থেকে, এটা হচ্ছে জার্ম লেয়ার থেকে। তো আমাদের মেন জার্ম লেয়ার কয়টা? তিনটা, এটা সবাই আমরা জানি, যে এক্টোডার্ম, দেন হচ্ছে আমাদের মেজোডার্ম, দেন হচ্ছে এন্ডোডার্ম। তো টুথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা একটা এক্সট্রা মেজোডার্মের সাথে আমরা ইন্ট্রোডিউসড হব। হ্যাঁ, এটা আমরা আসতেছি পরে। আগে দেখি একটোডার্ম থেকে আমাদের কি আসতেছে। একটোডার্ম থেকে এনামেল আসতেছে। দেন হচ্ছে আমাদের যে মেজোডার্ম, এখান থেকে আসতেছে ডেন্টিন, পাল্প, পেরিডন্টাল লিগামেন্ট, অ্যালভিউলার বোন, আর হচ্ছে এন্ডোডার্ম থেকে আসতেছে ফরগাট। ঠিক আছে, তাহলে আমরা সামনে দেখে যাই। আচ্ছা, তাহলে এটা যদি আমরা তিনটা লেয়ার কল্পনা করি, এটাকে হচ্ছে ওরাল একটোডার্ম আমরা বলতেছি, কারণ একটোডার্মের যে পোর্শনটা ওরাল ক্যাভিটির মধ্যে, সেটা নিয়ে আমরা পড়াশোনা করতেছি, এই জন্য এটাকে আমরা বলতেছি ওরাল একটোডার্ম। এই জন্য এটাকে আমরা বলতেছি যে ওরাল একটোডার্ম। দেন পরের লেয়ারটা তো ছিল আমাদের মেজোডার্ম, দেন একদম লাস্টটা ছিল এন্ডোডার্ম। সো ওরাল লেক্টোডার্মকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে স্টোমোডিয়াম। সেটা কি? সেটা হচ্ছে স্টোমোডিয়াম। তো এখানের মধ্যে লেখা আছে যে পোর্শন অফ দ্য একটোডার্ম ইন ওরাল ক্যাভিটি। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি স্টোমোডিয়াম। ওকে, তাহলে হচ্ছে এই যে ওরাল একটোডার্মটা আমাদের লাইন করা থাকবে কি দিয়ে? ওরাল একটোডার্মটা লাইন করা থাকবে হচ্ছে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে। লাইন করা থাকবে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে। আর ওরাল একটোডার্মের সাথে মেজোডার্মের যে লেয়ারটা অ্যাসোসিয়েটেড, ও যে লেয়ারটা খুব ক্লোজলি থাকবে, সেইটাকে আমরা বলতেছি একটো মেজোডার্ম। এটাকে আমরা বলতেছি একটো মেজোডার্ম। ওকে, দেন এই যে তিনটা লেয়ার একটা মেমব্রেন দিয়ে কাভার করা থাকবে। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন। সো যেহেতু এটা হচ্ছে মানে মাত্র তিনটা লেয়ারের ইনিশিয়েশন হয়েছে, সো অবশ্যই এটা কাভার করা থাকবে যে কোনো ধরনের। এইভাবে যদি আমরা চিন্তা করি যে প্রোটেকশনের জন্য কাভার করা থাকবে, বাট সারা জীবন তো প্রোটেকশনের মধ্যে থাকতে পারবে না, রাইট? কারণ এখান থেকে অনেক কিছু ডেভেলপমেন্ট হবে। সো এই যে বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেনটা রাপচার হয়ে যাবে। বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেনটা 4 উইক অর 27 ডেজ অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ এসে এই বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেনটা রাপচার হয়ে যাবে। তো বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেনটা যখন রাপচার হয়ে যাবে, তখন এই যে একটোডার্মটা কার সাথে কমিউনিকেট করবে? এন্ডোডার্মের সাথে। হ্যাঁ, কারণ এখানে তো লেয়ার দিয়ে সেপারেট ছিল, সো এই দুইটা কমিউনিকেট করে ফেলে। তাহলে কি হচ্ছে? একটোডার্ম কমিউনিকেট করতেছে এন্ডোডার্মের সাথে। হ্যাঁ, কমিউনিকেট করে এখান থেকে ফরগাট তৈরি করতেছে। দেন ফরগাট থেকে তো আমরা জানি যে পরবর্তীতে কি কি আসে। যাই হোক, আমাদের মেন পড়ালেখার দিকে আমরা ঢুকে যাই। ওকে, তাহলে যদি তিনটা লেয়ার হয়, তো এখানের মধ্যে কিছু ইনসিডেন্ট ঘটবে। ইনসিডেন্টগুলো কি কি আমরা দেখি। সেটা হচ্ছে যে ওরাল লেক্টোডার্ম যেটা আমাদের ছিল, ওরাল লেক্টোডার্মটা ডাউনওয়ার্ড আসবে। ওরাল লেক্টোডার্মটা ডাউনওয়ার্ড গ্রোথ হবে, আবার নিচের দিকে চলে আসবে। হ্যাঁ, বাংলা কথায় ওরাল লেক্টোডার্মটা নিচের দিকে চলে আসবে। ওরাল লেক্টোডার্মটা যখন নিচের দিকে চলে আসবে, এটা একটা হর্ষু শেপ নিবে, ওর ঘোড়ার খুরের মতো শেপ নিবে। তো এই কন্ডিশনটাকে আমরা বলতেছি যে প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড। তখন এটাকে আমরা বলতেছি যে হর্ষু শেপ, এটাকে আমরা বলতেছি প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড। প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ডটা কি? ফার্স্ট ইনিশিয়েশন অফ টুথ ফর্মেশন। এখান থেকেই ইভেন্টগুলো মেনলি শুরু হচ্ছে। টুথ ফর্মেশনের ফার্স্ট ইভেন্টটা এখান থেকে শুরু হচ্ছে। দেন ফিগারে যাইতেছি। দেন সেভেন্থ উইকে এসে কী হবে? সেভেন্থ উইকে এসে আমাদের যে মেজোডার্মটা ছিল, মেজোডার্মটা আপওয়ার্ড, ওপরের দিকে গ্রোথ হবে। সো দেখি এই যে 6 উইকে এসে একটোডার্ম নিচের দিকে গ্রোথ হচ্ছে, মেজোডার্মটা ওপরের দিকে গ্রোথ হচ্ছে। তো যখন ফিগারটা তো এরকম ছিল, যখন এইটা ওপরের দিকে গ্রোথ হচ্ছে, সো এটাকে জায়গা দিতে মাঝখানে একটা তো স্পেস করে দিতে হবে, রাইট? এখানে মাঝখানে একটা স্পেস করে দিতে হবে, তাহলে আলটিমেটলি আমাদের ডিজায়ার ফিগারটা এরকম চলে আসতেছে না, এরকম একটা চলে আসতেছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি যখন এটা ডাউনওয়ার্ড একটার হচ্ছে আপওয়ার্ড, একটা ডাউনওয়ার্ড গ্রোথ হচ্ছে, তখন আলটিমেটলি জিনিসটা এরকম চলে আসতেছে। হ্যাঁ, যেরকম চলে আসতেছে। ঠিক আছে, তো তাহলে এই যে প্রাইমারি এপিথেলিয়াল যে ব্যান্ড, যেটা, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি।
একটা কি, একটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি যে বাক্কাল এক্সটেনশন, এটাকে আমরা বলতে পারি লিঙ্গুয়াল এক্সটেনশন। মিলে দুইটা পাকে ভাগ করতেছি। তো বাক্কাল এক্সটেনশন যেটা, আর বাক্কাল পার্টে যেটা থাকতেছে এটাকে আমরা বলতেছি ভেস্টিবুলার ল্যামিনা। এটাকে আমরা বলতেছি কি, এটাকে আমরা বলতেছি ভেস্টিবুলার ল্যামিনা, যেখান থেকে পরবর্তীতে ভেস্টিবুল ফর্মেশন হবে। ভেস্টিবুল কি তো সবাই আমরা জানি, তো এটা তো আলোচনার টপিক না, যাই হোক। দেন হচ্ছে লিঙ্গুয়াল এক্সটেনশন। তো লিঙ্গুয়াল এক্সটেনশনকে আমরা বলতেছি ডেন্টাল ল্যামিনা। কেন ডেন্টাল ল্যামিনা বলতেছি? কারণ এইখান থেকে টুথগুলা ফর্মেশন হচ্ছে, বোথ প্রাইমারি অ্যান্ড পার্মানেন্ট। অবশ্যই বোথ প্রাইমারি অ্যান্ড পার্মানেন্ট দুইটা টুথই আসতেছে ডেন্টাল ল্যামিনা থেকে। সো লিঙ্গুয়াল এক্সটেনশনকে আমরা এই জন্য বলতেছি ডেন্টাল ল্যামিনা। আর নিচে আমাদের যে একটোমেসেনকাইম যে এখানে ছিল, নিচে যে একটোমেসেনকাইম আমাদের ছিল, এটাকে আমরা বলতেছি ডেন্টাল প্যাপিলা। ওকে, ঠিক আছে। তাহলে এই ডেন্টাল ল্যামিনা নিয়ে এখন আমরা পড়াশোনা করব। ওকে, তাহলে ডেন্টাল ল্যামিনাটা তো ছিল আমাদের এরকম, হ্যাঁ, ডেন্টাল ল্যামিনাটা ছিল আমাদের এরকম, ডেন্টাল ল্যামিনাটা ছিল আমাদের এরকম, হ্যাঁ। তো ডেন্টাল ল্যামিনা থেকে বোথ প্রাইমারি অ্যান্ড পার্মানেন্ট টুথ আসতেছে। তো ডেন্টাল ল্যামিনা থেকে প্রাইমারি অ্যান্ড পার্মানেন্ট টুথগুলো যেহেতু আসতেছে, তো আমাদের প্রাইমারি টুথ কয়টা? প্রাইমারি টুথ এ বি সি ডি ই, হ্যাঁ, এক একটা কোঅর্ডিনেটে 5টা করে, এক একটা কোঅর্ডিনেটে 5টা করে। সো যখন যখন যদি আমরা এইভাবে চিন্তা করি যে হচ্ছে এ চলে যে অন আসতেছে, বি চলে যে 2 আসতেছে, সি চলে যে 3 আসতেছে, ডি চলে যে 4 আসতেছে, ই চলে যে আমাদের 5 আসতেছে, ই চলে যে আমাদের 5 আসতেছে। তো এই যে এ চলে যে অন আসতেছে, এ চলে যে অন যে আসতেছে, এটা কিভাবে আসে? তাহলে এই যে ডেন্টাল ল্যামিনার আবার দুইটা এক্সটেনশন হয়। ডেন্টাল ল্যামিনার দুইটা এক্সটেনশন হয়, একটা হচ্ছে লিঙ্গুয়াল এক্সটেনশন, লিঙ্গুয়াল আর এপিক্যাল এক্সটেনশন, আর একটা হয় ডিস্টাল এক্সটেনশন। ডেন্টাল ল্যামিনার দুইটা এক্সটেনশন হচ্ছে, একটা লিঙ্গুয়াল এক্সটেনশন আর একটা হচ্ছে ডিস্টাল এক্সটেনশন। তো যে লিঙ্গুয়াল এক্সটেনশনগুলো হচ্ছে, এইটা ছিল লিঙ্গুয়াল এক্সটেনশন। এ থেকে যে অন আসলো এটা লিঙ্গুয়াল এক্সটেনশন, বি থেকে 2 আসলো এটা লিঙ্গুয়াল এক্সটেনশন, এটাও লিঙ্গুয়াল এক্সটেনশন, এটাও লিঙ্গুয়াল এক্সটেনশন। দেন ইর লিঙ্গুয়াল এক্সটেনশন থেকে আসতেছে 5। তাহলে এখন কোশ্চেন হচ্ছে 6, 7, 8 কই থেকে আসতেছে? হ্যাঁ, 6, 7, 8 আসতেছে হচ্ছে ডেন্টাল ল্যামিনার ডিস্টাল একটা এক্সটেনশন হচ্ছে। হ্যাঁ, এখানে কালার কোড সেম দেওয়া আছে, এখানে অরেঞ্জ আছে, এখানে অরেঞ্জ আছে। সো ডিস্টাল এক্সটেনশন মানে যে ই যেটা আমাদের, হ্যাঁ, ই থেকে তাহলে এক্সটেনশন আসতেছে কয়টা? ই থেকে আমাদের হচ্ছে লিঙ্গুয়াল এক্সটেনশন থেকে আসতেছে 5, আর 3টা ডিস্টাল এক্সটেনশন হচ্ছে, এই যে 3টা ডিস্টাল এক্সটেনশন হচ্ছে যেটা থেকে আমাদের আসতেছে 6, 7 অ্যান্ড 8, যেটা থেকে আসতেছে 6, 7 অ্যান্ড 8। তাহলে যদি একটু কোঅর্ডিনেট হিসাবে দেখি, যে এ থেকে এটা ছিল লিঙ্গুয়াল এক্সটেনশন 1, দেন বি থেকে লিঙ্গুয়াল এক্সটেনশন 2, দেন সি থেকে 3, ডি থেকে 4, ই থেকে 5, আবার এটা 3টা ডিস্টাল এক্সটেনশনে 6, 7 অ্যান্ড 8 আসতেছিল। ওকে, ঠিক আছে, মনে হয় বোঝা গেছে। ফিগারগুলো লাইভলি আঁকাইলে হয়তো ভালো বোঝা যাইতো। আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি একটা এখন কোশ্চেন করা হয় যে লোয়ার রাইট ফার্স্ট মোলারে সাকসেশনাল ল্যামিনা কোনটা, তাহলে অ্যান্সারটা কি হবে? ডিস্টাল এক্সটেনশন অফ দ্য ডেন্টাল ল্যামিনা, তাই না? ডিস্টাল এক্সটেনশন অফ দ্য ডেন্টাল ল্যামিনা। দেন পরে যদি আরেকটা কোশ্চেন এইভাবে আসে, নেম দ্য সাকসেশনাল ল্যামিনা অফ দ্য রাইট পার্মানেন্ট ক্যানাইন। হ্যাঁ, রাইট পার্মানেন্ট ক্যানাইনের জন্য সাকসেশনাল ল্যামিনা কোনটা, তাহলে এটা কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে আসবে? লিঙ্গুয়াল এক্সটেনশন অফ ডেন্টাল ল্যামিনা। কিভাবে আসবে? লিঙ্গুয়াল এক্সটেনশন অফ ডেন্টাল ল্যামিনা। ওকে, আচ্ছা, কিছু জেনারেল ইনফরমেশন জেনে রাখা যাক। আমাদের যে ওয়ানটা, হ্যাঁ, ওয়ান আর সেন্ট্রাল ইনসেজর, এটার ইনিশিয়েশন অফ ডেভেলপমেন্ট কখন হচ্ছে? এটা হচ্ছে 5 মান্থে, দেন হচ্ছে 5 ওর সেকেন্ড প্রিমোলার 10 মান্থে, 6 হচ্ছে 4 মান্থে, দেন 7 হচ্ছে ফার্স্ট ইয়ার আফটার বার্থ, মানে জন্মের 1 বছর পর থেকে ডেভেলপমেন্ট শুরু হচ্ছে 7-এর। আর 8-এর কখন শুরু হচ্ছে? 4 to 5 ইয়ার, 4 to 5 ইয়ার মানে অনেক পরে। হ্যাঁ, 4 to 5 ইয়ার মানে অনেক পরে, মানে মোটামুটি আর্টস একটা শেপে চলে আসছে, তারপরে এটার ডেভেলপমেন্টটা শুরু হয়েছে। যেহেতু এটা ডেভেলপমেন্টটা শুরু হয়, এটা আসতেও অনেক দেরি হয়। ওকে, আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত আমরা মেনলি সাকসেশনাল ল্যামিনা নিয়ে পড়াশোনা করছি। মানে হচ্ছে সাকসেশনাল ল্যামিনা কি? সাকসেশনাল ল্যামিনা তো টুথের নাম্বারগুলো ডিফাইন করতেছে, রাইট? টুথের নাম্বারগুলো ডিফাইন করতেছে। সো সাকসেশনাল ল্যামিনা যদি কম থাকে কিংবা বেশি থাকে, তাহলে টুথ নাম্বার কম কিংবা বেশি থাকতে পারে, টুথ নাম্বার কম কিংবা বেশি থাকতে পারে। সো দেখি এই পর্যন্ত যতটুকু ডেভেলপমেন্ট পড়লাম, এতটুকু যখন ডেভেলপমেন্ট হচ্ছে, সাকসেশনাল ল্যামিনা পর্যন্ত যখন ডেভেলপমেন্ট হচ্ছে,
এই রিলেটেড যদি কোনো প্যাথোলজি হয় আর কোনো ধরনের অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট হয়, তাহলে কি কি প্যাথোলজি হইতে পারে? যেটা হইতে পারে সেটা হচ্ছে টুথ নাম্বার হয় বেশি হবে না হলে কম হবে, রাইট? তো টুথ নাম্বার যখন বেশি হচ্ছে, মোর হচ্ছে যখন, তখন সেটাকে আমরা বলতেছি হাইপারডনশিয়া। হাইপার মানে তো বেশি আমরা জানি, তাহলে এটাকে বলতেছি হাইপারডনশিয়া। তো এটা দুই ধরনের হইতে পারে। যে টুথটা এক্সট্রা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে টুথের পাশে আছে সেম ওই টুথের মতো দেখতে হইতে পারে, কিংবা হচ্ছে নট সিমিলার, অন্য ধরনের দেখতে হইতে পারে। তো দেখি তাহলে বিষয়টা হচ্ছে এই যে এটা যদি আমাদের অন হয়, এটা ছিল 2, হ্যাঁ, এটা ছিল 12 ল্যাটারাল ইনসেজর, এটা ছিল মেন ল্যাটারাল ইনসেজর। দেন এটার পাশে একটা এক্সট্রা 2 আছে আমাদের, এটা তো 3, হ্যাঁ, এটার পাশে একটা এক্সট্রা 2 আছে, এই যে 2 ল্যাটারাল ইনসেজর এখানে মার্ক করে দিছে। এটার পাশে একটা এক্সট্রা টুথ আছে, বাট এটার মজার বিষয় হচ্ছে সেম ল্যাটারাল ইনসেজরের মতো দেখতে, সেম ল্যাটারাল ইনসেজরের মতো দেখতে। তাহলে এই ক্ষেত্রে বিষয়টা কি হবে? এই ক্ষেত্রে বিষয়টা হবে যে সাপ্লিমেন্টাল টুথ, এগুলোকে আমরা বলবো সাপ্লিমেন্টাল টুথ। তো সাপ্লিমেন্টাল টুথটা কই থাকবে? মেন টুথের ডিস্টালি। এটা যদি আমরা মিড লাইন চিন্তা করি, হ্যাঁ, এটা যদি আমরা এদিক থেকে মিড লাইন চিন্তা করি, তাহলে এটা এটা ডিস্টালি না? যদি এইদিকে থাকতো তাহলে তো মেজিয়াল হইতো, যেহেতু এইদিকে আছে তাহলে কি এটা হচ্ছে মেইন টুথের কোথায় থাকবে? ডিস্টাল টু দা নর্মাল টুথ আর মেইন টুথ। তাহলে এটাকে আমরা বলতেছি সাপ্লিমেন্টাল টুথ। ওকে, দেন হচ্ছে সুপার নিউমেরি টুথ। সুপার নিউমেরি টুথ কি? সুপার নিউমেরি টুথ হচ্ছে এনি লোকেশনে থাকতে পারে, এটা তো আমরা স্পেসিফিক করে দিচ্ছি যে ডিস্টালি থাকবে। আর এটা যে কোনো ধরনের লোকেশনে থাকতে পারে, যে কোনো ধরনের লোকেশনে থাকতে পারে। এই যে এটা হচ্ছে ছিল আমাদের সেন্ট্রাল ইনসেজর, এটা ছিল ল্যাটারাল ইনসেজর, এটার মাঝখানে একটা পেকশেপ ল্যাটারাল ইনসেজর চলে আসছে, হ্যাঁ, পেকশেপ একটা ল্যাটারাল ইনসেজর চলে আসছে। আবার এইখানে কি দেখা যাচ্ছে? এখানে হচ্ছে আর্চের প্যালাটাল সাইডে, হ্যাঁ, আর্চের প্যালাটাল সাইডে দুইটা ছোট আমরা টিথ দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলি মিজিওডেন্স। সো এটা যে কোনো লোকেশনে থাকতে পারে, এটা দুইটার মাঝখানে দেখছি, এটা হচ্ছে প্যালাটাল রিজিয়নে দেখছি। সো সুপার নিউমেরি টুথ মানে কি? এটার এক্সাক্ট কোনো শেপ নাই, এর যে কোনো লোকেশনে থাকতে পারে। ওকে, দেন টুথ নাম্বার যদি কম হয়, টুথ নাম্বার যদি কম হয় সেটাকে আমরা কি বলতেছি? টুথ নাম্বার কম হইলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে হাইপোডনশিয়া। টুথ নাম্বার কম হলে সেটাকে আমরা কি বলতেছি? টুথ নাম্বার কম হইলে সেটাকে আমরা বলছি হাইপোডনশিয়া, মানে হাইপো মানে তো কম, রাইট? তো এখানে কি কি কন্ডিশন হইতে পারে? দুইটা কন্ডিশন হইতে পারে। একটা হইতে পারে 6টার কম, হ্যাঁ, 6টা থেকে কম দাঁত মিসিং। আরেকটা হইতে পারে 6টা থেকে বেশি দাঁত মিসিং। তো 2 নম্বরটা আমরা দেখি। এখানে হচ্ছে কি বলছে যে 6টা থেকে বেশি দাঁত মিসিং, কিন্তু সব টিথ মিসিং না। তো এই ফিগারটা যদি আমরা দেখি, এখানের মধ্যে একটা টিথ আছে, একটা টিথ আছে, মাঝখানে একটা মিসিং, এখানে আরেকটা মিসিং, 2, 3, 4, 5, 6, 7, 8টা দাঁত এখানে মিসিং, কিন্তু অল টিথ আর মিসিং না, কিছু কিছু দাঁত রয়ে গেছে। তাহলে 6টার বেশি মিসিং কিন্তু অল টিথ আর মিসিং না, এটাকে আমরা বলতেছি অলিগোডনশিয়া, এটাকে আমরা বলতেছি অলিগোডনশিয়া। আচ্ছা, বাট যদি অল টিথ আর মিসিং থাকে, সব দাঁতই নাই, কোনো দাঁত নাই, এটা হচ্ছে কমপ্লিটলি ইডেন্টুলাস, কমপ্লিটলি ইডেন্টুলাস, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি অ্যানোডনশিয়া, মানে কোনো দাঁতই নাই মুখের মধ্যে। ওকে, আর যদি এরকম হয় যে 6টা থেকে কম দাঁত মিসিং, হ্যাঁ, 6টা থেকে কম দাঁত মিসিং, এর যেরকম এই ফিগারটা খেয়াল করলে বোঝা যাচ্ছে এখানে মাত্র একটাই দাঁত মিসিং, এখানে মাত্র একটাই দাঁত মিসিং, এটাকে আমরা বলতেছি যে হাইপোডনশিয়া, এটাকে আমরা বলতেছি হাইপোডনশিয়া। ওকে, আই হোপ বোঝা গেছে তিনটা কন্ডিশন, একটা 6টা থেকে বেশি মিসিং, একটা অল টিথ আর মিসিং, আর একটা 6টা থেকে কম দাঁত মিসিং। ওকে, নেক্সট চলে যাই আমরা। তাহলে হচ্ছে যে পর্যন্ত আমরা ডেভেলপমেন্ট পড়ছি ওই পর্যন্ত টুথ নাম্বারের একটা প্যাথোলজি হইতে পারে, আর একটা ধরনের প্যাথোলজি হইতে পারে, একটা ডিজিজ হইতে পারে এখানে, সেটা হচ্ছে কি অ্যানহাইড্রোটিক একটোডার্মাল ডিসপ্লাসিয়া। অ্যানহাইড্রোটিক একটোডার্মাল ডিসপ্লাসিয়া, অ্যান মানে কি? অ্যান মানে হচ্ছে অ্যাবসেন্ট, অ্যান মানে অ্যাবসেন্ট। হাইড্রোটিক মানে কি? হাইড্রোটিক মানে অটার, হাইড্রোটিক মানে অটার দিয়ে মনে রাখি আমরা, হ্যাঁ। তাহলে হচ্ছে অ্যানহাইড্রোটিক মানে কি? অ্যাবসেন্ট, হাইড্রোটিক মানে অটার ছিল, তাহলে এখানে অটারের পোর্শনটা কম থাকবে, অটারের পোর্শনটা কম থাকবে, অটার পোর্শন কম থাকে মানে কি? ড্রাই হবে। আচ্ছা, দেন বলছে একটোডার্মাল, মানে একটোডার্ম থেকে যেগুলোর অরিজিন। আর ডিসপ্লাসিয়া মানে কি? ডিসপ্লাসিয়া মানে সহজ বাংলায়, যেহেতু একটা টুথ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ফার্স্ট প্রপ যারা দিবে তাদের জন্য একটা লেকচার। সো ডিসপ্লাসিয়া মানে আমরা এইভাবে মনে রাখি যে ডিসফাংশন ওর কোনো কিছুর অ্যাবনর্মাল ফাংশন। ওকে, তাহলে একটোডার্ম থেকে আমাদের কি কি অরিজিন হচ্ছে? একটোডার্মাল ডেরিভেটিভস প্রবলেম, এক কথায় একটোডার্মাল ডেরিভেটিভস প্রবলেম। তো একটোডার্মাল থেকে আমাদের স্কিন আসবে, একটোডার্মাল থেকে স্কিন আসবে। সো অ্যানহাইড্রোটিক মানে আমরা বুঝতেছি ওয়াটার কম, সো স্কিনটা ড্রাই থাকবে,
দেন হেয়ারের ক্ষেত্রে কি থাকবে, স্ক্যান্টি অফ হেয়ার। হ্যাঁ, হেয়ার ডিস্ট্রিবিউশন কম থাকবে। এই যে এখানে খেয়াল করলে আমরা বুঝবো এই বাচ্চাটার মাথায় খুবই চুল কম, জাস্ট আঁশের মতো অল্প কিছু চুল আছে। এই যে এই মানুষটার ক্ষেত্রে সামনের দিকে তো চুলই নাই, আর পিছনের দিকে অল্প কিছু চুল দেখা যাচ্ছে। হ্যাঁ, সো হেয়ার ডিস্ট্রিবিউশনটা ভালো থাকবে না, কম থাকবে। দেন হচ্ছে সোয়েট গ্ল্যান্ডে কি অ্যানহাইড্রেশন, মানে সোয়েট সিক্রেশন কম হবে। তাহলে সোয়েট সিক্রেশন কম হলে আলটিমেটলি কি ড্রাই স্কিন থাকবে না। এই যে এই ফিগারটার মধ্যে দেখাচ্ছে বাচ্চাটার স্কিনটা ড্রাই। ওকে, আর এখান থেকে আর কি আসতেছে, আর আসতেছে এনামেল। সো এনামেলের ক্ষেত্রে কি হবে, এনামেলের ক্ষেত্রে হচ্ছে এনামেল ফর্মেশন কম হবে আর টুথ ডেভেলপমেন্টে প্রবলেম হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে কি হাইপোডনশিয়া হইতে পারে অ্যান্ড ড্রাকুলার টিথ থাকতে পারে। এই যে এগুলা ড্রাকুলার মতো টিথ না, একটু চোখা টিথ না, একটু এই যে দেখা গেল হচ্ছে ড্রাকুলার মতো ভয়ঙ্কর দাঁত হইতে পারে। হ্যাঁ, ভয়ঙ্কর দাঁত হইতে পারে। সো এই ধরনের প্রবলেমগুলো যদি থাকে তাহলে আমাদের ডায়াগনোসিস কি হবে, অ্যানহাইড্রোটিক এক্টোডার্মাল ডিসপ্লাসিয়া। এই যে এখানে বাচ্চাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানেও টুথ নাম্বারের একটা প্যাথোলজি আছে। সো এতটুকু পর্যন্ত এই প্যাথোলজি হইতে পারে, দুইটা প্যাথোলজি হইতে পারে, নাম্বারের কিংবা অ্যানহাইড্রোটিক এক্টোডার্মাল ডিসপ্লাসিয়া। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন স্টেজগুলো পড়তে থাকি। ফার্স্ট হচ্ছে আমরা জানি যে বার্থ স্টেজ। তো আমরা যদি ডেন্টাল ল্যামিনার ফিগারটাকে, এটা তো ছিল ভেস্টিবুলার ল্যামিনা, দেন ভেস্টিবুলার ল্যামিনাতে নিয়ে আমরা পড়তেছি না, আমরা ডেন্টাল ল্যামিনাটাকে এলাবোরেট করে ফিগারটা এইভাবে দাঁড় করাই। তো এটা তো ছিল ডেন্টাল ল্যামিনা, রাইট? এটা তো ছিল ডেন্টাল ল্যামিনা। সো এখানের মধ্যে বার্থ স্টেজে আমরা কি কি সেল দেখতে পাই? ফার্স্ট অফ অল বাইরের দিকে কি থাকবে, ফার্স্ট অফ অল বাইরের দিকে আমাদের যে সেলগুলো থাকবে সেগুলোকে আমরা বলতেছি যে লো কলামনার সেল। হ্যাঁ, সেগুলোকে আমরা বলতেছি লো কলামনার সেল। হ্যাঁ, সেগুলোকে আমরা বলতেছি লো কলামনার সেল। আর ভিতরের দিকে এই যে আমাদের যে একটু টল টাইপ যে সেলগুলো থাকবে, হ্যাঁ, টল টাইপ যে সেলগুলো থাকবে এইগুলাকে আমরা কি বলবো, এগুলাকে আমরা প্রাইমারিলি এখন বলবো হচ্ছে পলিগনাল সেল। ওকে, আর নিচে তো আমাদের ছিল কি ছিল, নিচে আমাদের ছিল হচ্ছে একটোমেসেনকাইম, নিচে সে একটোমেসেনকাইম ছিল। তো যখন 8 উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, এই যে ডেন্টাল ল্যামিনার একটা বার্ড লাইক স্ট্রাকচার দেখা যায়, একটা বার্ড অর কুড়ির মতো স্ট্রাকচার দেখা যায়। এই জন্য আমরা এটাকে বলতেছি হচ্ছে কি, এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে বার্থ স্টেজ। তো এখানে মেনলি দুইটা ফিচার, একটা কি বাইরের দিকে আমরা লো কলামনার সেল দেখতে পাবো আর ভিতরের দিকে আমরা পলিগোনাল সেল দেখতে পাবো। ওকে, দেন বার্থ স্টেজে কি কি প্যাথোলজি হইতে পারে, বার্থ স্টেজের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে কি কি প্যাথোলজি হইতে পারে। তো নর্মালি এই যে একটা টুথবার থেকে আমাদের একটা টুথ আসে, এটা নর্মাল। বাট একটা টুথবার যদি এভাবে কমপ্লিট ডিভিশন অফ সিঙ্গেল টুথবার হয়ে যায়, একটা টুথবারের যদি কমপ্লিট ডিভিশন হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা হচ্ছে হাইপারডনশিয়া অর টুইনিং দেখতে পাবো, হাইপারডনশিয়া অর টুইনিং দেখতে পাবো। মানে হচ্ছে এরকম একটা দাঁত থাকা ছিল, এখান থেকে আমরা এরকম সেম দুইটা দাঁত দেখতে পাবো, যেরকম আমরা দেখছিলাম যে সাপ্লিমেন্টাল টুথ। হ্যাঁ, সো টুইনিং আমরা দেখতে পাবো। এটা তো কমপ্লিটলি ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এই দুইটা থেকে এখানে দুইটা আসতেছে। তো এমন যদি কন্ডিশন হয় যে ভাগ হওয়ার ট্রাই করছে বাট কমপ্লিটলি ভাগ হইতে পারে নাই, মানে তারা ব্রেকআপ করার ট্রাই করছে কিন্তু কমপ্লিটলি তারা ব্রেকআপ করতে পারে নাই, হ্যাঁ, কোনো না কোনোভাবে কানেক্টেড আছে, হ্যাঁ, মেসেঞ্জার থেকে ব্লক হইলে হোয়াটসঅ্যাপে আছে, ঠিক আছে? সো এখানে ক্ষেত্রে কি হচ্ছে, ইনকমপ্লিট ডিভিশন। হ্যাঁ, ইনকমপ্লিট ডিভিশন হলে কি হচ্ছে, এখানে এই যে ক্রাউন পোর্শনে অ্যাটাচ হয়ে আছে কিন্তু রুট সেপারেটেড। আবার এরকম হতে পারে যে রুট পোর্শনে লেগে আছে কিন্তু ক্রাউন সেপারেটেড। হ্যাঁ, এই কন্ডিশনটাকে আমরা বলতেছি হচ্ছে জেমিনেশন। এই যে এই ফিগারটা দেখলে বুঝবো, এই যে এখানের ক্ষেত্রে এরকমই হয়েছে যে তারা এই যে সেপারেট হওয়ার ট্রাই করছিল বাট সেপারেট হইতে পারে নাই, এই যে মাঝখানে এসে আটকাই গেছে। তারা সেপারেট হওয়ার ট্রাই করছিল বাট সেপারেট হইতে পারে নাই, তারা মাঝখানে এসে আটকাই গেছে। ওকে, আরেকটা কন্ডিশন হইতে পারে, সেটা হচ্ছে দুইটা টুথবার থেকে একটা লার্জ সাইজ অফ টুথ আসতেছে, হ্যাঁ, দুইটা টুথবার থেকে একটা লার্জ সাইজ অফ টুথ আসতেছে। তো এটাকে তখন আমরা বলতেছি ফিউশন। এই যে দুইটা টুথ বাট তারা সেপারেট হইতে পারে নাই, একটা সিঙ্গেল বড় টুথ হিসেবে কাজ করতেছে, এটাকে আমরা বলি ফিউশন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্যাপ স্টেজে ঢুকে যাই। জানি না লেকচারটা বোঝা যাচ্ছে নাকি, কারণ এটা অনেক দিন ধরে আস্তে আস্তে পড়ানো ছিল, এখন একটা র্যাপিড রিভিশন হচ্ছে। যারা হয়তো আগে পড়ছে তাদের জন্য হয়তো হেল্পফুল হবে, কিংবা যারা পরবর্তীতে পড়বে তাদের হয়তো কিছুটা হলেও যদি কনসেপ্ট ঢুকে তো এটা ভালো। আচ্ছা,
তো ক্যাপস্টেজের মধ্যে একটা জটিল ফিগার দেখা যাচ্ছে, কিন্তু জটিল করার কিছু নাই, আস্তে আস্তে আমরা যাব। তো ক্যাপস্টেজে এসে এই যে বাইরের দিকের আমাদের যে সেলগুলা ছিল, বাইরের দিকে যেটা সেলগুলা ছিল, হ্যাঁ, এই ক্যাপস্টেজে এসে এই সেলগুলা বাইরের দিকে এখানে আমরা ব্লু দিয়ে মার্ক করা আছে। সো এখানেও ব্লু দিয়ে লেখা আছে, হ্যাঁ। এটা কেমন হবে? এটা হচ্ছে কিউবয়েডাল শেপ হবে, কিউবয়েডাল শেপ থাকবে। সো যেহেতু বাইরের দিকে থাকতেছে, তাহলে এটাকে আমরা বলতেছি আউটার এনামেল। এই যে এগুলোকে আমরা বলতেছি আউটার এনামেল এপিথেলিয়াম, হ্যাঁ, আউটার এনামেল এপিথেলিয়াম। দেন এটার ভেতরের দিকে যে সেলগুলো থাকবে, ভেতরের দিকে যে সেলগুলো থাকবে, এগুলোকে আমরা কি বলতেছি? গ্রিন যে সেলগুলো, এখানে গ্রিন দিয়ে লেখা আছে, এগুলোকে আমরা বলতেছি টল কলামনার সেল আর ইনার এনামেল এপিথেলিয়াম। এগুলোকে কি বলতেছি? এগুলোকে আমরা বলতেছি যে টল কলামনার সেল আর ইনার এনামেল এপিথেলিয়াম। এগুলোকে বলতেছি টল কলামনার সেল আর ইনার এনামেল এপিথেলিয়াম। ওকে, তাহলে তো দেখলাম যে দুই ধরনের সেল পাইলাম, যে এই যে ব্লু আর গ্রিন। ওকে, আচ্ছা, দেন এইটার মাঝখানে আমরা কি পাবো? দেন এইটার মাঝখানে আমরা হচ্ছে আরেক ধরনের সেল পাবো এই স্টেজে এসে, যেটা স্পেশালাইজ, সেটা হচ্ছে স্টার শেপ। সেটা কি? স্টার শেপ, হ্যাঁ, সেটা হচ্ছে স্টার শেপ। তো স্টার শেপ যে সেলগুলা, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি স্টিলেট রেটিকুলাম। এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি স্টিলেট রেটিকুলাম। এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি স্টিলেট রেটিকুলাম, হ্যাঁ। স্টার শেপ সেলগুলাকে আমরা বলতেছি স্টিলেট রেটিকুলাম। ওকে, এগুলোকে বলতেছি আমরা স্টিলেট রেটিকুলাম। ওকে, এই পর্যন্ত মনে হয় বোঝা গেছে। আচ্ছা, তারপরে এই যে নিচে আমাদের কি ছিল? নিচে তো আমাদের ছিল সেই একটোমেসেনকাইম, না? তো এই একটোমেসেনকাইমকে আমাদের যে এনামেল অর্গান, এই হচ্ছে আউটার এনামেল এপিথেলিয়াম, ইনার এনামেল এপিথেলিয়াম আর স্টিলেট রেটিকুলাম, এই তিনটাকে একসাথে আমরা এখন বলবো এনামেল অর্গান, হ্যাঁ। তো এনামেল অর্গানকে নিচে যে একটোমেসেনকাইম, এটা থেকে একটা মেমব্রেন এসে সেপারেট করবে, এটা থেকে একটা মেমব্রেন এসে সেপারেট করবে, যেটাকে আমরা বলতেছি বেসমেন্ট মেমব্রেন, যেটাকে বলতেছি বেসমেন্ট মেমব্রেন, হ্যাঁ, এটাকে আমরা বলতেছি বেসমেন্ট মেমব্রেন। এটা সেপারেট করবে। আর এখানে কিছু আমরা ক্যাপিলারি দেখতে পাবো, ক্যাপিলারি দেখতে পাবো, যেগুলো হচ্ছে ব্লাড সাপ্লাই দিবে, হ্যাঁ, যেগুলো এই ফুল অর্গানটাকে ব্লাড সাপ্লাই দিবে, হ্যাঁ, এটাকে ব্লাড সাপ্লাই দিবে। আর এই স্টেজে এসে যে ক্যাপিলারিগুলো ছিল, ক্যাপিলারিগুলোর কিছুটা প্রলিফিকেশন হবে, হ্যাঁ, কিছুটা প্রলিফিকেশন হবে। ওকে, তাহলে হচ্ছে স্টিলেট রেটিকুলাম নিয়ে আমরা একটু দেখি। স্টিলেট রেটিকুলামের যে বিষয়টা, স্টিলেট রেটিকুলামটা প্রাইমারি পলিগোনাল শেপ থাকবে। স্টিলেট রেটিকুলামটা প্রাইমারি কেমন থাকবে? ইনিশিয়ালি থাকবে পলিগোনাল সেল। তো তারপরে কি করবে? তারা একটা জিনিস সিক্রেট করবে, সেটা কি? সেটা হচ্ছে গ্লাইকোস অ্যামাইনো গ্লাইকান। কি সিক্রেট করবে? গ্লাইকোস অ্যামাইনো গ্লাইকান সিক্রেট করবে। এই যে গ্লাইকোস অ্যামাইনো গ্লাইকন যেটা, গ্লাইকোস অ্যামাইনো গ্লাইকন যেটা, এটা হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ। অসমোটিক্যালি অ্যাক্টিভ মানে কি? অসমোটিক্যালি অ্যাক্টিভ মানে এটা হচ্ছে ফ্লুইড সোক আপ করবে। সো অসমোটিক্যালি যেহেতু এটা অ্যাক্টিভ, তাহলে হ্যাঁ, অসমোটিক্যালি যেহেতু এটা অ্যাক্টিভ, তাহলে এটা কি করবে? ফ্লুইড সোক আপ করবে, হ্যাঁ, অসমোসিস হবে, এক কথায় অভিস্রাবণ হবে, ফ্লুইড সোক আপ করবে। তো ফ্লুইড যখন সোক আপ করবে, এই ফ্লুইডটা অ্যাকুমুলেট হবে কোথায়? ফ্লুইডটা অ্যাকুমুলেট হবে হচ্ছে, মানে জমা হবে হচ্ছে ইন্ট্রাসেলুলার স্পেসে। তো ইন্ট্রাসেলুলার স্পেসে যখন ফ্লুইডটা জমা হচ্ছে, হ্যাঁ, এই যদি একটা সেল হয় আর এই যদি একটা সেল হয়, তো এই যে ইন্টারসেলুলার স্পেসে, হ্যাঁ, ইন্টারসেলুলার মানে দুইটা সেলের মাঝখানে যখন ফ্লুইডটা জমা হচ্ছে, ফ্লুইডটাকে আমরা ইয়েলো দিয়ে মার্ক করছি আগের ফিগারে যে আমরা দেখব। তো ফ্লুইডটা যখন জমা হচ্ছে, তাহলে এই দুইটা সেল তো দুই দিকে চলে যাবে না, কারণ মাঝখানে প্রেশার বাড়তেছে, অনেক বেশি প্রেশার বাড়তেছে। তাহলে দুইটা সেল কি করবে? দুইটা সেল এই যে দুই দিকে চলে যাওয়ার ট্রাই করবে, কিন্তু দুই দিকে চলে যাওয়ার ট্রাই করবে, বাট দুই দিকে চলে যেতে পারবে না, কেননা এই দুইটা সেলের মধ্যে একটা বন্ডেজ আছে। সেল টু সেল একটা বন্ডেজ থাকে, যেটাকে বলে ডেসমোজোম, যেটাকে বলে ডেসমোজোম। সো এই ডেসমোজোমটা কি করবে? ডেসমোজোমটা হচ্ছে দুইটা সেলকে হোল্ড করে রাখবে, আর দুইটা সেলের মধ্যে যে ইন্টারকানেক্টেড যে বন্ড, সেটাকে আমরা বলি ডেসমোজোম। সেল টু সেল বন্ডকে আমরা বলি ডেসমোজোম। ওকে, তো যেহেতু ফ্লুইড হচ্ছে এখানে চাপ বাড়ছে, প্রেশার বাড়ছে, সেপারেট হওয়ার ট্রাই করছে, সো এই পলিগোনাল শেপটা থাকবে না, হ্যাঁ। এই এই ইভেন্টগুলোর জন্য এইগুলো এখন হয়ে যাবে কেমন? এইগুলো এখন হয়ে যাবে স্টার শেপ, এগুলো এখন হয়ে যাবে স্টার শেপ, হ্যাঁ। সো এখানের মধ্যে যদি আমরা দেখি, এই যে দেখো, এই যে সেলের মাঝখানে ইয়েলো দিয়ে আমরা এই যে সোকড ফ্লুইডগুলোকে আমরা মার্ক করছি, সোকড ফ্লুইডগুলোকে মার্ক করছি। আর এইখানে এই যে এখানে এটা তো ছিল একটা কি সেল? দুইটা কলামনার সেল ছিল, হ্যাঁ, টল কলামনার সেল। আর এটার মাঝখানে এই যে ব্ল্যাক
আর বন্ডেজ দিয়ে আমরা কি বুঝাইছি, ডেসমোজোমাল বন্ডিং। হ্যাঁ, ডেসমোজোমাল বন্ডিং হচ্ছে সেল টু সেল বন্ডিং, সেটা হচ্ছে সেল টু সেল বন্ডিংটা হচ্ছে ডেসমোজোমাল বন্ডিং। বাট বেসমেন্ট মেমব্রেন ওর একদম নিচের যে লেয়ার, এইটার সাথে সেলের যে বন্ডিং, এইটার সাথে একটা সেলের যে বন্ডিং, এটা হচ্ছে হেমিডেসমোজোম। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হেমিডেসমোজোম। ওকে, তাহলে সেল টু সেল বন্ডেজ হচ্ছে কি, একটা সেলের সাথে আর একটা সেলের বন্ডেজ হচ্ছে কি, ডেসমোজোমাল বন্ডিং। আর একটা সেলের সাথে আর একটা সেলের সাথে যে বেসমেন্ট মেমব্রেনের একদম নিচের লেয়ারের যে বন্ডিং, সেটাকে আমরা বলতেছি হেমিডেসমোজোম। হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি হেমিডেসমোজোম। ওকে, তাহলে হচ্ছে তো বুঝতেছি যে আমরা হচ্ছে স্টার শেপটা আমাদের কিভাবে আসলো। হ্যাঁ, স্টার শেপটা আমাদের কিভাবে আসলো। ওকে, এখানের মধ্যে আমাদের আরেকটা কাহিনী হয়, সেটা হচ্ছে যে এই যে হচ্ছে আমাদের এনামেল ছিল, এখানে হচ্ছে কিছু ট্রানজিয়েন্ট স্ট্রাকচার আমরা ক্যাপ স্টেজে এসে দেখতে পাই। তো কি এখানে এসে কয়েকটা সেল কনডেনসেশন হয়, আর কয়েকটা সেল এরকম অনেকগুলো সেল এসে কনডেনসেশন হয়। তো অনেকগুলো সেল এসে যে কনডেনসেশন হচ্ছে, এটাকে আমরা বলতেছি এনামেল নট। হ্যাঁ, এনামেল নট। দেন এই সেল কন্ডিশনটা ভার্টিক্যালি মানে কি নিচের দিকে যে নামতেছে। হ্যাঁ, ভার্টিক্যালি যে নামতেছে, হ্যাঁ ভার্টিক্যালি যে নামতেছে সেলগুলো, এটাকে আমরা বলতেছি এনামেল কর্ড। এটাকে আমরা বলতেছি এনামেল কর্ড। দেন ভার্টিক্যালি নামতে নামতে এটা মনে হচ্ছে না যে দুইটাকে সেপারেট করে ফেলতেছে। তো যেই পোর্শনে এসে এটা হচ্ছে সেপারেট করার মতো ট্রাই করতেছে আর মিডল পোর্শনে চলে আসতেছে, এটাকে আমরা বলতেছি এনামেল সেপ্টাম। এটাকে বলতেছি এনামেল সেপ্টাম। দেন এইটা এসে যখন আদার সেলগুলোর সাথে মিট করতেছে, তখন আমরা বলতেছি এটাকে এনামেল নেভেল। হ্যাঁ, এটা নেভেল। ওকে, তাহলে ট্রানজিয়েন্ট স্ট্রাকচার কি কি ছিল? ফার্স্ট হচ্ছে কনডেনসেশন, যেখানে কনডেনসেশন আর জমা হয়েছে। এই যে এখানে কনডেনসেশন আর জমা হয়েছে, এটা কি ছিল? এটা 1 মানে কনডেনসেশন। ওকে, আর এনামেল নট। আর 2 নম্বর কি হয়েছে? এটার ভার্টিক্যাল এক্সটেনশন আসছে। হ্যাঁ, ভার্টিক্যাল এক্সটেনশন আসছে ও নিচের দিকে আসছে, তাহলে 2 কোনটা ছিল? এই যে 2 ছিল এটা। দেন কি করতেছে? দেন এটা হচ্ছে আউটার এনামেল এপিথেলিয়াম। হ্যাঁ, আর স্টিলের রেটিকুলামকে টাচ করতেছে। এই যে এটা ছিল কি, এটা হচ্ছিল আউটার এনামেল এপিথেলিয়াম। এই যে এখানে আমরা বুঝাইতে পারি যে আউটার এনামেল এপিথেলিয়াম আর স্টিলের রেটিকুলাম টাচ করতেছে, মানে মিড বরাবর যেখানে আসতেছে। হ্যাঁ, স্টিলের রেটিকুলামকে টাচ করবে, আউটার এনামেলকে টাচ করবে, সেটাকে আমরা বলতেছি এনামেল নেভেল। হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি এনামেল নেভেল। এই যে এখানে এসে স্টিলের রেটিকুলামকে আর হচ্ছে এই যে ভিতরে সেলটাকে টাচ করতেছে। আর যেই পোর্শনে এসে এটা সেপারেট করতেছে, যেই পোর্শনে এসে সেপারেট করতেছে, এই যে এটা একদম মাঝ বরাবর আছে না, মনে হচ্ছে না এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলতেছে, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি এনামেল সেপ্টাম। বাট এখানে একটা মজার বিষয় হচ্ছে, নেক্সট স্টেজে যাওয়ার আগে এই ট্যানজিয়েন্ট স্ট্রাকচার নামেই বলা আছে ট্যানজিয়েন্ট স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। নেক্সট স্টেজে যে নেক্সট ফিগারে যে আমরা এইগুলো আর দেখব না, আমরা এগুলো আর দেখব না। ওকে, আমরা ক্যাপ স্টেজ পর্যন্ত পড়ছি, আমাদের হচ্ছে বেল স্টেজ বাকি। ওকে, আচ্ছা শেষ করে ফেলি। হ্যাঁ, তো বেল স্টেজের মধ্যে কি কি ছিল? বেল স্টেজের মধ্যে এসে আবার যে বিষয়টা হবে সেটা হচ্ছে বেল স্টেজটা কখন হবে? বেল স্টেজটা আবার দুইটা আছে, একটা হচ্ছে আর্লি বেল আর একটা হচ্ছে লেট বেল। একটা হচ্ছে আর্লি বেল আর একটা হচ্ছে লেট বেল। হ্যাঁ, দুইটা স্টেজ হবে। তো আর্লি বেলটা কখন হবে? আর্লি বেলটা হবে হচ্ছে 11 উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, 11 উইকে। হ্যাঁ, তো এই এই হচ্ছে এই স্টেজের ফিচার কি? এই স্টেজের ফিচার হচ্ছে এই স্টেজে এসে আমরা একটা স্পেশাল টাইপ অফ সেল দেখতে পাবো। হ্যাঁ, যেটাকে এই যে আমরা এভাবে মার্ক করতেছি, যেটাকে আমরা বলতেছি স্ট্রাটাম ইন্টারমিডিয়াম। হ্যাঁ, যে সেলটা কোথায় থাকবে? যেটা থাকবে হচ্ছে স্টিলের রেটিকুলাম। হ্যাঁ, যেটার উপরে থাকবে স্টিলের রেটিকুলাম আর যেটা নিচে থাকবে হচ্ছে আমাদের সেই ইনার এনামেল এপিথেলিয়াম। ওকে, তাহলে এই লেয়ারটা কোথায় থাকতেছে? স্ট্রাটাম ইন্টারমিডিয়াম কোথায় থাকতেছে? থাকতেছে হচ্ছে এটা উপরের দিকে থাকতেছে স্টিলের রেটিকুলাম আর নিচের দিকে ইনার এনামেল এপিথেলিয়াম। হ্যাঁ, দুইটার মাঝখানে থাকতেছে। ওকে, দেন দেন হচ্ছে এটা কি? দেন হচ্ছে এই যে হচ্ছে যে স্ট্রাটাম ইন্টারমিডিয়াম, যেটা যেহেতু মাঝখানে আছে এই জন্য আমরা ইন্টারমিডিয়াম বলতেছি। তো এই যে কয়েকটা লেয়ার থাকবে এটা, হ্যাঁ 2টা থেকে 3টা, এই যে আমরা 2টা লেয়ার আমরা এখানে দেখাইছি না, 2টা লেয়ার থাকবে। সো 2টা যে 2 to 3 লেয়ার থাকবে, এইগুলো একটার সাথে একটা, এই যে এখানে আমরা হচ্ছে 2টা লেয়ার দেখাইছি। দেন এগুলো একটা আর একটার সাথে কি দিয়ে কানেক্টেড থাকবে? একটা একটার সাথে কানেক্টেড থাকবে হচ্ছে গ্যাপ জাংশন দিয়ে। একটা একটার সাথে কি দিয়ে কানেক্টেড থাকবে? গ্যাপ জাংশন দিয়ে কানেক্টেড থাকবে। হ্যাঁ, গ্যাপ জাংশন দিয়ে কানেক্টেড থাকবে। আর একটা সেল তার পাশের সেলের সাথে অ্যাটাচড থাকবে কি দিয়ে? থাকবে হচ্ছে কি দিয়ে? থাকবে হচ্ছে আমরা তো জানি যে ডেসমোজোমাল বন্ড দিয়ে। এখানে
এই যে গ্রিন পোর্শনটাকে আমরা ডেসমোজোমল বন্ড বন্ড বোঝাইছি, আর গ্যাপ জাংশনের জন্য আমরা ব্ল্যাক ইউজ করছি, আর গ্রিন ইউজ করছি আমরা হচ্ছে ডেসমোজোমল বন্ডিং এর জন্য। আচ্ছা, আর এখানে কি করবে, এই লেয়ারটা আবার গ্লাইকোজেনকে স্টোর করে রাখবে। হ্যাঁ, এটা কি করবে, এটা গ্লাইকোজেনকে স্টোর করে রাখবে। এটা কালার কোড দিয়ে দেই। এটা কি করবে, এটা হচ্ছে গ্লাইকোজেনকে স্টোর করে রাখবে। ঠিক আছে, তাহলে কি স্টোর করে রাখবে, গ্লাইকোজেন, গ্লাইকোজেনকে স্টোর করে রাখবে। যে কালার কোড করা আছে এখানে, এখানে, এখানে সেম কালার। সো গ্লাইকোজেনকে স্টোর করে রাখতেছে। হ্যাঁ, আর হচ্ছে যেহেতু গ্লাইকোজেন স্টোর করতেছে, এই জন্য এখানে হাই মেটাবলিক অ্যাক্টিভিটি থাকবে, হাই মেটাবলিক অ্যাক্টিভিটি থাকবে। দেন এটা হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস কন্টেইন করতে পারে, অ্যালকালাইন ফসফেটেস কন্টেইন করবে। আচ্ছা, দেন এটা কি করবে, স্ট্যাটাম ইন্টারমিডিয়ামটা ইনার এনামেল এপিথেলিয়াম মানে এর নিচের লেয়ারের সাথে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করবে। সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করে কি করবে, এনামেল সিক্রেট করবে। তাহলে এইটার এটা দুইটা মিলে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করে এনামেল সিক্রেট করবে। সো দিস লেয়ার ইজ ইসেনশিয়াল ফর এনামেল ফরমেশন। ওকে, ইসেনশিয়াল, হ্যাঁ, নট রেসপন্সিবল বাট ইসেনশিয়াল। ওকে ওকে, তাহলে যদি একটু টল কলামনার সেল নিয়ে আমরা জানতে চাই, টল কলামনার সেলটার উইডথ হবে হচ্ছে 4 to 5 মাইক্রোমিটার, আর এটার হাইট হবে 40 মাইক্রোমিটার। হ্যাঁ, এটা হাইট হবে 40 মাইক্রোমিটার, যেটা ইন ফিউচার অ্যামিলোব্লাস্টে ডিফারেন্সিয়েট হয়ে এনামেল সিক্রেট করবে। অ্যামিলোব্লাস্টে ডিফারেন্সিয়েট হয়ে এনামেল সিক্রেট করবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই লেয়ারের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি সাকসেশনাল ল্যামিনাগুলো হচ্ছে এই স্টেজে এসে তৈরি হচ্ছে, সাকসেশনাল ল্যামিনাগুলো এই স্টেজে তৈরি হবে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমরা যদি ক্রস সেকশন করি, হ্যাঁ, সম্পূর্ণটাকে যদি আমরা ক্রস সেকশন করি, যদি নিচ থেকে আমরা এভাবে যাইতে চাই, তাহলে বেসমেন্ট মেমব্রেন পাবো, তারপরে পাবো ইনার এনামেল এপিথেলিয়াম, তারপরে পাবো স্ট্যাটাম ইন্টারমিডিয়াম, তারপরে পাবো কি, তারপরে ওই যে স্টার শেপ কি ছিল আমাদের, স্টার শেপ সেলগুলোকে আমরা পাবো। আচ্ছা, দেন হচ্ছে আমরা কি পাবো, দেন হচ্ছে আমাদের যে বাইরের যে সেল লেয়ারটা ছিল, হ্যাঁ, এটা মেরে ফেললাম। সো দেখি, আচ্ছা, তাহলে আমরা একদম নিচ থেকে চিন্তা করি। হ্যাঁ, একদম নিচ থেকে চিন্তা করি, একদম নিচে ছিল আমাদের কি বেসমেন্ট মেমব্রেন। হ্যাঁ, তারপরে বেসমেন্ট মেমব্রেনের সাথে আমাদের কি ধরনের বন্ডেজ ছিল, রেড দিয়ে আমরা মার্ক করছি বেসমেন্ট মেমব্রেন। তারপরে বেসমেন্ট মেমব্রেনের সাথে আমরা জানি কি হেমিডেজমোজোম। হ্যাঁ, তারপরে কি ছিল, তারপরে আমাদের ছিল হচ্ছে, আচ্ছা, এদিক থেকে আমরা চিন্তা করি, বাইরে থেকে যে প্রথমে ছিল বেসমেন্ট মেমব্রেন, তারপরে হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের সাথে কি যে হেমিডেজমোজোম। হ্যাঁ, এটা আমরা রেড দিয়ে মার্ক করছি। ওকে, রেড দিয়ে মার্ক করছি। দেন তারপরে কি ছিল, আউটার এনামেল এপিথেলিয়াম, তারপরে কি ছিল ডেসমোজোম, সেল টু সেল ডেসমোজোম বন্ডিং আমরা জানি, আর সেল টু বেসমেন্ট মেমব্রেন হচ্ছে হেমিডেজমোজোম। তাহলে তারপরে আমরা কি পাইলাম, তারপরে আমরা পাইলাম হচ্ছে ডেসমোজোম, মানে ডেসমোজোম তো থাকবে এটা বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, তারপরে আমরা পাইলাম কি যে সেই স্টার শেপ, হ্যাঁ, স্টিলের রেটিকুলাম। হ্যাঁ, স্টার শেপ বারবার কথাটা বলতেছি যাতে মনে থাকে। তারপরে পাইলাম স্টিলের রেটিকুলাম, তারপরে পাইলাম স্ট্যাটাম ইন্টারমিডিয়াম, তারপরে কি পাইলাম, তারপরে পাইলাম ইনার এনামেল এপিথেলিয়াম, দেন নিচে আবার বেসমেন্ট মেমব্রেন। সেল লেয়ারটা যাতে বোঝা যায় এটার জন্য এভাবে লেখা হয়েছে এটা। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানের মধ্যে আবার কিছু বিষয় হবে। হ্যাঁ, তো আমরা একটু থিওরিটা দেখি। আচ্ছা, আমাদের নিচে নিচে যে ডেন্টাল প্যাপিলাটা ছিল একটোমেসেনকাইম, হ্যাঁ, তো একটোমেসেনকাইমটা ইনফ্লুয়েন্স করবে কাকে, একটোমেসেনকাইমটা ইনফ্লুয়েন্স করবে ইনার এনামেল এপিথেলিয়ামকে। হ্যাঁ, মানে এর ওপরের সেল লেয়ারকে। তো ইনার এনামেল এপিথেলিয়ামকে যখন স্টিমুলেট করবে তখন এখানের মাইটোসিস অ্যাক্টিভিটি বেড়ে যাবে, আলটিমেটলি প্রেশার বাড়বে। তো প্রেশারটা যখন বাড়তেছে, এই প্রেশারটা অ্যাবজর্ব করবে কে, অ্যাবজর্ব করবে হচ্ছে স্ট্যাটাম ইন্টারমিডিয়াম আর ইনার এনামেল এপিথেলিয়াম। হ্যাঁ, তাহলে যখন এই যে যদি ফিগারটা আমরা এখানে দেখি, যে হচ্ছে যখন এই যে কি বলছে, যে হচ্ছে ডেন্টাল প্যাপিলার মধ্যে মাইটোসিস বাড়বে, বাড়লে এটা প্রেশার দিবে। হ্যাঁ, এদিকে প্রেশার দিবে। সো দিলে এদিকে প্রেশার দিলে এই প্রেশারটাকে অ্যাবজর্ব করবে কে, স্ট্যাটাম ইন্টারমিডিয়াম আর ইনার এনামেল এপিথেলিয়াম, মানে এই লেয়ারটা এই প্রেশারটাকে নিউট্রালাইজ করে দেবে। ঠিক আছে, এই প্রেশারটাকে নিউট্রাল করে দিবে। হ্যাঁ, আচ্ছা, দেন তারপরে কি হচ্ছে, তারপরে এটার মধ্যে তো ফ্লুইড ছিল, এটার মধ্যেও তো ফ্লুইড ছিল, তাই না? তো এটাও কি করবে, এটাও নিচের দিকে প্রেশার দিবে, এটাও নিচের দিকে প্রেশার দিবে, ব্যাক প্রেশার দিবে বাঁচার জন্য। তো এটা যখন নিচের দিকে প্রেশার দিবে, লাইক এইটা যদি বেসমেন্ট মেমব্রেন হয়, উপরের থেকে ফ্লুইড প্রেশার দিচ্ছে, নিচের থেকে মাইটোসিসের জন্য প্রেশার যাচ্ছে, তাহলে কি হবে, তাহলে আলটিমেটলি যদি এই ফিগারটা এরকম হয়ে যাবে না, যেদিক থেকে উপরের থেকে প্রেশার পড়তেছে ওই জায়গা থেকে এরকম নিচু হয়ে যাবে, যেদিক নিচে থেকে প্রেশার পড়তেছে ওই জায়গাটা এরকম উঁচু হয়ে যাবে। তো আলটিমেটলি এই জায়গাটা ইন ফিউচার কাস্প হিসাবে কাস্প ফাংশনাল কাস্প হবে এটা ইন ফিউচার। হ্যাঁ, ইন ফিউচার এখানে কাস্পের ডেভেলপমেন্ট হবে। তাহলে কাস্পের ডেভেলপমেন্ট আর ইনসাইজোল এজের ডেভেলপমেন্ট
সবার আগে হবে। তো দেখো যদি ফিগারটা এরকম হয়, কাস্প আমরা জানি কি এটা এলিভেটেড পোর্শন না, এটা ছিল নিচের দিকে সেই মাইটোসিসের প্রেসার, এটা ছিল উপরের দিক থেকে ফ্লুইডের প্রেসার, আলটিমেটলি এখানে কাস্প ফর্ম হয়েছে। সো কাস্পটা কিভাবে ফর্ম হয় আমরা জানলাম, মজার জিনিস। ওকে, আচ্ছা তাহলে দেখি যে লেট বেলেস্টেস। হ্যাঁ, লেট বেলেস্টেস আমরা কখন বলবো? আলটিমেটলি ডেন্টিন ফর্মেশন হওয়ার পরে 14 উইকে, তখন আমরা এটাকে বলি লেট বেল। তখন আমরা এটাকে কি বলি? তখন আমরা এটাকে বলি হচ্ছে লেট বেল। ওকে, তো এখানের মধ্যে আবার একটু দেখি, ইনার এনামেল এপিথেলিয়াম যেটা ছিল, হ্যাঁ ওইটা ডিফারেন্সিয়েট হবে কিসে? ওইটা ডিফারেন্সিয়েট হবে অ্যামিলোব্লাস্টে। হ্যাঁ, ওইটা ডিফারেন্সিয়েট হবে অ্যামিলোব্লাস্টে। অ্যামিলোব্লাস্টে হওয়ার পরে এনামেল ফর্মেশন করবে। একদম প্রথমে কোথায় এনামেল ফর্মেশন করবে? টিপ অফ দ্য কাস্প অ্যান্ড ইনসাইজাল এজে। হ্যাঁ, আচ্ছা এগুলো আমরা সব ফিগার দেখবো, আগে থিওরিটা একটু জেনে নেই। আচ্ছা, দেন হচ্ছে ইনার এনামেল এপিথেলিয়াম যে ডেন্টাল প্যাপিলা মানে নিচের যে একটোমেসেনকাইম ছিল ওইগুলোকে স্টিমুলেট করবে, করলে ওইখানে ওই স্টিমুলেটে ওডোন্টোব্লাস্ট সেলের অ্যাপিয়ারেন্স হবে, আর ওডোন্টোব্লাস্ট সেলগুলা স্টিমুলেটেড হওয়ার পরে ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন তৈরি করবে। হ্যাঁ, আর এখানে যে বেসমেন্ট মেমব্রেনটা ছিল, বেসমেন্ট মেমব্রেনটাকে এই স্টেজে এসে আমরা বলবো মেমব্রেনা পারফরমেটিভা। কি বলবো? মেমব্রেনা পারফরমেটিভা। ওকে, একটু জটিল কথাবার্তা হয়ে গেছে, ফিগারটা দেখলে ইজি হয়ে যাবে। ওকে, দেখি। সো আগে এই বেসমেন্ট মেমব্রেনটা দেখে নিই, যেহেতু লাস্ট বলছি। এখানের ক্ষেত্রে বেসমেন্ট মেমব্রেনটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মেমব্রেনা পারফরমেটিভা। ওকে, মেমব্রেনা পারফরমেটিভা। ওকে, তো একদম প্রথমেই আমরা কি দেখছি? প্রথমে আমরা দেখছি যে এই লাইনটার কথা বলতেছি, ইনার এনামেল এপিথেলিয়াম স্টিমুলেট হইলো কিসে? অ্যামিলোব্লাস্টে। সো এই যে এটা ছিল কি? এটা ছিল আমাদের ইনার এনামেল এপিথেলিয়াম। হ্যাঁ, এখানে প্লাস সাইন দিছি মানে কি? স্টিমুলেটেড হয়েছে। সো স্টিমুলেটেড হয়ে আমরা এই যে এখানে ব্লু দিয়ে মার্ক করছি, স্কাই ব্লু দিয়ে মার্ক করছি আমরা অ্যামিলোব্লাস্ট। হ্যাঁ, অ্যামিলোব্লাস্টে ডিফারেন্সিয়েট হইলো। তো অ্যামিলোব্লাস্টে ডিফারেন্সিয়েট হওয়ার পরে কি হইলো? অ্যামিলোব্লাস্টে ডিফারেন্সিয়েট হওয়ার পরে এখানের মধ্যে এই যে এনামেল ফর্মেশন করলো। হ্যাঁ, এই যে এনামেলের কালার আমরা স্কাই ব্লু, এখানেও স্কাই ব্লু দিয়ে মার্ক করছি। সো ফিগারটা একটু পজ করে দেখলে কিংবা স্ক্রিনশট নিয়ে রাখলে বোঝা যাবে। ওকে, তাহলে হচ্ছে ইনার এনামেল এপিথেলিয়াম মানে এখান থেকে কিন্তু স্টিমুলেশনটা যাচ্ছে, ডেন্টাল প্যাপিলা স্টিমুলেট করলো কাকে? ইনার এনামেল এপিথেলিয়ামকে। স্টিমুলেট মানে প্লাস সাইন দিছি আমরা। হ্যাঁ, স্টিমুলেট হওয়ার পরে এখান থেকে স্টিমুলেশন গেল, দেন যাওয়ার পরে প্লাস সাইন মানে এটা হচ্ছে স্টিমুলেট হয়েছে, হওয়ার পরে এই যে সেল কনভার্ট হয়েছে, এখানে কিন্তু গ্রিন নাই, কালার আমরা চেঞ্জ করে দিছি। দেন এই যে এনামেল সিক্রেট করলো। ওকে, তো এনামেল সিক্রেট হওয়ার পরে কি করলো? যে হচ্ছে যে এনামেল সিক্রেট হইলো। হ্যাঁ, তো দেখলাম এনামেলের কাজ শেষ, এনামেল সিক্রেট হয়ে গেছে। তারপরে কি হচ্ছে? তারপরে এই যে ইনার এনামেল এপিথেলিয়াম, এই ইনার এনামেল এপিথেলিয়াম আবার কি করতেছে? এই যে 2 দিছি আমরা এখানে কাহিনী। হ্যাঁ, এখানে কিন্তু আমরা 2 দিয়ে রাখছিলাম। ওকে, এখানে আমরা 2 মানে এই ফলো চার্টটা আমরা ওই ফিগারের মধ্যে 2, আর এটাকে কিন্তু আমরা অন দিছিলাম, এটাকে কিন্তু অন দিছিলাম। হ্যাঁ, মানে যেখান থেকে এনামেল আসতেছে, যেখান থেকে এনামেল আসতেছে ওইটাকে আমরা অন দিছিলাম। ওকে, আর যেখান থেকে এই যে ডেন্টিন আসতেছে এটাকে আমরা 2 দিছিলাম। ওকে, একটু পজ দিয়ে দেখা যাবে কিংবা স্ক্রিনশট নিয়ে রাখা যাবে। এটাকে অন দিছিলাম, অনের ঘটনাটা ওখানে স্টিমুলেট করা হয়েছে, যে হচ্ছে ডেন্টাল প্যাপিলা মানে নিচ থেকে স্টিমুলেশন যাচ্ছিল ইনার এনামেল এপিথেলিয়ামকে, যেটা আমরা এরকম চার্জ দিয়ে বোঝাইছি প্লাস দিয়ে, দেন পাশে হচ্ছে স্টিমুলেট হচ্ছিল হয়ে এনামেল তৈরি করতেছিল। আর এটা ছিল ঘটনা 2 আর 2 নম্বর ইভেন্ট। হ্যাঁ, এখানের মধ্যে কি হচ্ছিল? এটাতে ইনার এনামেল এপিথেলিয়াম স্টিমুলেট করতেছিল, আগেরটাতে কিন্তু নিচ থেকে ইনার এনামেল এপিথেলিয়ামকে স্টিমুলেট করা হচ্ছিল, আর এটা ইনার এনামেল এপিথেলিয়ামটা স্টিমুলেট করতেছে ডেন্টাল প্যাপিলা আর একটোমেসেনকাইমকে, যেটা থেকে ওডোন্টোব্লাস্ট স্টিমুলেট হচ্ছে, দেন ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন তৈরি হচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি হচ্ছে? যে ঘটনা 2 আমরা দিচ্ছি, এই যে দেখো এখান থেকে কিন্তু অ্যারোটা উপরে ছিল, আর এখান থেকে অ্যারোটা আসছে নিচে। এই যে হ্যাঁ, সো ইনার এনামেল এপিথেলিয়াম কাকে স্টিমুলেট করতেছে? ইনার এনামেল এপিথেলিয়াম স্টিমুলেট করতেছে, এই যে এখানে স্টিমুলেটেড হয়ে যাচ্ছে, প্লাস সাইন আমরা দিলাম। হ্যাঁ, তো এখানে স্টিমুলেটেড করতেছে একটোমেসেনকাইমকে, দেন একটোমেসেনকাইম এই যে আমরা এই যে অরেঞ্জ সেল এগুলা কি? ওডোন্টোব্লাস্ট। ওকে, এগুলা কি ছিল? এগুলাকে আমরা ওডোন্টোব্লাস্ট দিছিলাম। দেন ওডোন্টোব্লাস্টকে স্টিমুলেট দিতেছে, দেওয়ার পরে কি তৈরি করতেছে? এই যে ইয়েলো দিয়ে মার্ক করছি, ডেন্টিন তৈরি করতেছে। ওকে, তাহলে বিষয়টা খুবই সুন্দর না, যে এনামেল আর ডেন্টিন তৈরি করতেছে। এখন আমরা প্রথমে যে কথাটা বলছিলাম যে বেসমেন্ট মেমব্রেনকে আমরা এখানে বলবো মেমব্রেনা পারফরমেটিভা। তো দেখো এই মেমব্রেনের উপরে আসতেছে এনামেল, নিচে আসতেছে ডেন্টিন। সো এটা ইন ফিউচার ডেন্টিনো এনামেল জাংশন হয়ে যাবে। ওকে, ডেন্টিনো এনামেল জাংশন হয়ে যাবে ইন ফিউচার। ওকে, আচ্ছা এনামেল ফর্মেশন তো ফিউচার কাস্প অ্যান্ড ইনসেজলে যে কাস্প কিভাবে ফর্মেশন হয় আমরা দেখছি। আচ্ছা,
সব তো মোটামুটি এগুলোর মধ্যে আমরা দেখছি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে ডেন্টিনটা ফর্মেশন হচ্ছে, ডেন্টিনটা হবে হচ্ছে এপিক্যালি প্রসিড করবে কিংবা পালপালি প্রসিড করবে, ডাউনওয়ার্ড ইনওয়ার্ড। আর যে এনামেল ফর্মেশন হচ্ছে, এনামেলটা আউটওয়ার্ড অর ডাউনওয়ার্ড, হ্যাঁ, ওর হচ্ছে করোনালি প্রসিড করবে, করোনালি আর সার্ভাইকালি প্রসিড করবে। ওকে, ঠিক আছে। তাহলে এর পরের স্টেজে এসে কি হচ্ছে? তো এর পরের স্টেজে এসে যেটা হচ্ছে, আমরা এখানে কি দেখছিলাম যে ক্যাপিলারিগুলা এটাকে সাপ্লাই দিচ্ছিল, তাই না? এই যে রেড পোর্শন দিয়ে আমরা ক্যাপিলারি মার্ক করছিলাম, রেড পোর্শন দিয়ে আমরা কি মার্ক করছিলাম? রেড পোর্শন দিয়ে আমরা ক্যাপিলারি মার্ক করছিলাম, রাইট? ক্যাপিলারি। ওকে, তাহলে ক্যাপিলারি তো সাপ্লাই দিচ্ছিল এখানে, হ্যাঁ, ক্যাপিলারি তো এখানে সাপ্লাই দিচ্ছিল। তো এইখানের মধ্যে এসে যে ঘটনাটা হবে, এখানের মধ্যে যে ঘটনাটা হবে সেটা হচ্ছে, এখানে তো একটা হার্ট টিস্যু ব্যারিয়ার তৈরি হয়ে গেছে না, ডেন্টিন তৈরি হয়ে গেছে। সো এখানে সাপ্লাই কিভাবে দিবে? ডেন্টিনকে তো ইনভেট করতে পারবে না, রাইট? কারণ ডেন্টিন একটা হার্ট টিস্যু আমরা জানি। সো সাপ্লাইটা এখন কিভাবে যাবে? তো সাপ্লাইটা এখন এইভাবে যাবে, সাপ্লাইটা এখন ওপর দিক থেকে যাবে, হ্যাঁ, ব্লাড ভেসেলটা এখন ফোল্ডিং হয়ে যাবে, হ্যাঁ। সো ব্লাড ভেসেল কি হয়ে যাবে? ব্লাড ভেসেলটা ফোল্ডিং হয়ে সাপ্লাইটা যাবে ওপর দিক থেকে, হ্যাঁ, ব্লাড ভেসেল ফোল্ডিং হয়ে সাপ্লাইটা যাবে ওপর দিক থেকে। তো আলটিমেটলি একটা জিনিসের নিচ থেকে সাপ্লাই যাচ্ছিল, মানে সাপ্লাইটা খুব ভালো ছিল, রাইট? তো যখন ওপর দিক থেকে যাচ্ছে, সো ব্লাড সাপ্লাইটা কমে যাচ্ছে, হ্যাঁ, সো ব্লাড সাপ্লাইটা কমে যাচ্ছে। তো এখানের মধ্যে কি বলছে যে এনামেল অর্গান ডিভয়েড অফ ব্লাড সাপ্লাই, ব্লাড সাপ্লাই এনামেল অর্গানে কমে যাচ্ছে, এনামেল অর্গান ডিভয়েড অফ ব্লাড সাপ্লাই, হ্যাঁ। সো কারণ হচ্ছে হার্ট ক্যান্ট ইনভেট হার্ট টিস্যু, হার্ট টিস্যুকে ইনভেট করতে পারে না, তাইলে যেহেতু ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, এখানে সারফেসটা একটু রাফ হয়ে যাবে, কারণ নিচ থেকে ব্লাড সাপ্লাই যাওয়ার ট্রাই করতে যাইতে পারে না, এই জন্য এটা আউটার সারফেসটা একটু রাফ হয়ে যাবে। ওকে, আচ্ছা, দেন তাহলে ব্লাড সাপ্লাইটা কিভাবে যাবে? এটা হবে হচ্ছে ইনভেজিনেশন অর ফোল্ডিং, হ্যাঁ, ইনভেজিনেশন অর ফোল্ডিং অফ দ্য ব্লাড সাপ্লাই। ওকে, ইনভেজিনেশন অর ফোল্ডিং হবে, ওকে, ফোল্ডিং হয়ে ওপর থেকে যাবে। সো ব্লাড সাপ্লাই তো কমে যাচ্ছে না, তো ব্লাড সাপ্লাই তো কমে যাওয়ার জন্য কি হবে? কমে যাওয়ার জন্য যে স্ট্যাটাম ইন্টারমিডিয়াম ছিল আমাদের, ওটা ডিজাপেয়ার হয়ে যাবে। দেখো দুইটা ফিগার লক্ষ্য করলে, এখানে স্ট্যাটাম ইন্টারমিডিয়ামটা ছিল, এইখানে স্ট্যাটাম ইন্টারমিডিয়ামটা আমরা মুছে দিছি, হ্যাঁ, মানে স্ট্যাটাম ইন্টারমিডিয়ামটা এখানে ডিজাপেয়ার হয়ে গেছে, আর ব্লাড সাপ্লাইটা উপর থেকে আসছে, এই জন্য ব্লাড সাপ্লাইটা একটু কমে গেছে, এটার জন্য স্ট্যাটাম ইন্টারমিডিয়ামটা ডিজাপেয়ার হয়ে গেছে। ওকে, এটা ছিল মোটামুটি লেট বেল নিয়ে কথাবার্তা। লেট বেল হচ্ছে 14 উইকে হয়, এটাকে যেহেতু এখানে হার্ট টিস্যু ফর্মেশন হচ্ছে, এজন্য এটাকে আমরা মিনারেলাইজেশন স্টেজও বলে থাকি, এজন্য এটাকে আমরা মিনারেলাইজেশন স্টেজও বলে থাকি। ওকে, আচ্ছা, আর মিনারেলাইজেশন স্টেজটা 4 to 5 মান্থ থেকে শুরু হয়, 2 ইয়ার্স পর্যন্ত চলতে থাকে। তাহলে লেট বেলের আউটকাম আমরা কি কি পাইলাম? ফার্স্ট অফ অল পাইলাম মিনারেলাইজেশন। ওকে, এটা একটা বেল স্টেজের একটা ফিচার। ওকে, একটা হচ্ছে মিনারেলাইজেশন, হ্যাঁ। দেন হচ্ছে ডেন্টিন ফর্মেশন, হ্যাঁ, ডেন্টিন ফর্মেশন, এটা একটা পাইছি, ডেন্টিন ফর্মেশন, এনামেল ফর্মেশন, তাহলে তিনটা আমরা পাইলাম। এখন আরেকটা নতুন জিনিস হবে রুট ফর্মেশন এখানে, হ্যাঁ, রুট ফর্মেশন কিভাবে হয় আমরা দেখব। ওকে, তাহলে এখানের মধ্যে আমরা কি দেখছিলাম যে এখানে ছিল আমাদের আউটার এনামেল এপিথেলিয়াম, এখানে ছিল ইনার এনামেল এপিথেলিয়াম। সো এইখানটা দেশে যেটা হবে, এই যে আউটার এনামেল এপিথেলিয়াম, হ্যাঁ, और ইনার এনামেল এপিথেলিয়াম, দুইটা সেল একটা একটার সাথে কন্টিনিউ করবে। এই যে আউটার এনামেল এপিথেলিয়াম আমাদের ব্লু কালার, ইনার এনামেল এপিথেলিয়াম আমাদের গ্রিন কালার, দুইটা একটার সাথে একটা কন্টিনিউ করবে, দুইটা একটার সাথে একটা কন্টিনিউ করে এরকম একটা শেপ তৈরি করবে। ঠিক আছে, এরকম যে একটা শেপ তৈরি করতেছে, এটাকে আমরা বলতেছি সার্ভাইকাল লুপ। আর এটার মাঝখানে কিন্তু একটোমেসেনকাইম আমাদের আছেই, তাই না? মাঝখানে আমাদের একটোমেসেনকাইম আছে। তো এখানে যেই বিষয়টা হবে, আমরা কি জানি ইনার এনামেল এপিথেলিয়াম স্টিমুলেট করে কাকে? একটোমেসেনকাইমকে, করে কি তৈরি করে? ডেন্টিন তৈরি করে, তাই না? সো এইটা তো ছিল আমাদের ডেন্টিন এনামেল জাংশন, মেমব্রেনা পারফরমেটিভা, তাই না? এটা তো এটার নিচে চলে আসতেছে, মানে ডেন্টিন এনামেলের জাংশনের নিচে চলে আসতেছে। তো ডেন্টিন এনামেলের জাংশনের নিচে এসে যদি ইনার এনামেল এপিথেলিয়াম একটোমেসেনকাইমকে স্টিমুলেট করে, তাহলে অবশ্যই এটা ডেন্টিন ফর্মেশন হবে। তাহলে এই ডেন্টিনটা কই ফর্মেশন হচ্ছে? এই ডেন্টিনটা ফর্মেশন হচ্ছে রুট পোর্শনে। ঠিক আছে, ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে, কারণ ডেন্টিন এনামেল জাংশন তো এখানে শেষ না, দেন হচ্ছে এটা তো এখানে সার্ভাইকাল লুপটা তো এখানে হচ্ছে এই জাংশনের পরে এসে, হ্যাঁ। সো এই যে হচ্ছে কি হচ্ছে, একটোমেসেনকাইম স্টিমুলেট করতেছে, একটোমেসেনকাইমকে ওডোন্টোপ্লাস্ট স্টিমুলেটেড হচ্ছে, ডেন্টিন ফর্মেশন হচ্ছে, তাহলে কোন পোর্শনে? রুট পোর্শনে।
ঠিক আছে, রুট পোর্শনে। আর এই যে একসাথে যে সার্ভাইকাল লুপটা তৈরি করলো, হ্যাঁ সার্ভাইকাল লুপটা যে একসাথে তৈরি করলো, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হার্টউইক রুটশিট, হার্টউইক রুটশিট, হ্যাঁ হার্টউইক এপিথেলিয়াল রুটশিট। হ্যাঁ এটা হচ্ছে ডিজাপেয়ার হয়ে যাবে, ওকে এটা ডিজাপেয়ার হয়ে যাবে। তাহলে এই হার্টউইক রুটশিটটা কি করতেছে, হার্টউইক এপিথেলিয়াল রুটশিটটা আমাদের এই যে এটাই তো ছিল হার্টউইক এপিথেলিয়াল রুটশিট না, তো এটা কি করতেছে, এটা হচ্ছে রুটের শেপ তৈরি করতেছে। আর এখানে ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা হবে, তাহলে ক্লিয়ার তো বিষয়টা যে কিভাবে এখান থেকে রুট পোর্শনে ডেন্টিন ফর্মেশন হয়ে তৈরি হচ্ছে। হ্যাঁ আর এখানে ডেন্টাল প্যাপিলার বাইরে একটা নতুন একটা সেল লেয়ার দেখা যাবে, সেটাকে আমরা কি বলতেছি, ডেন্টাল ফলিকুলার ডেন্টাল স্যাক, যেটা কিভাবে ফর্মেশন হচ্ছে, বাই ফর্মিং অফ ফাইব্রোব্লাস্ট। হ্যাঁ ফাইব্রোব্লাস্টে একটা লেয়ার তৈরি হবে, যেটাকে আমরা বলতেছি ডেন্টাল ফলিকুলার ডেন্টাল স্যাক। ওকে পজ করে দেখলে কিংবা স্ক্রিনশট নিলে ফুল ছবিটা পাওয়া যাবে। হ্যাঁ ওকে, শেষের দিকে, প্রায় শেষের দিকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে হার্টউইক রুটশিটটা ছিল এরকম, দুইটা কন্টিনিউশনে ছিল এরকম। হ্যাঁ হার্টউইক এপিথেলিয়াল রুটশিট, হার্টউইক এপিথেলিয়াল রুটশিট। ওকে তাহলে হার্টউইক এপিথেলিয়াল রুটশিটটা এরকম ছিল। আচ্ছা দেন এখানে তো আমাদের রুট ডেন্টিন ছিল, হ্যাঁ এটা ছিল আমাদের রুট ডেন্টিন, বাট আমরা কি দেখছি যে এটা হচ্ছে ডিজাপেয়ার হয়ে যাবে। হ্যাঁ হার্টউইক এপিথেলিয়াল রুটশিট ডিজাপেয়ার হয়ে যাবে। তো হার্টউইক এপিথেলিয়াল রুটশিট যখন ডিজাপেয়ার হয়ে যাবে, ডিজাপেয়ার হয়ে যাওয়ার আগে এই যে এখানে ব্লু পোর্শনটা যেটা আমরা দিছি, সেটা একটা এপিথেলিয়াল লেয়ার তৈরি করবে এন্ড 45 ডিগ্রি বেন্ড নেবে। 45 ডিগ্রি বেন্ডে আমরা পরে আসতেছি। এটা কি করবে, একটা এপিথেলিয়াল লেয়ার হিসেবে থাকবে আর কি, ডিজাপেয়ার হয়ে যাওয়ার আগে একটা এপিথেলিয়াল লেয়ার থাকবে। তো এই এপিথেলিয়াল লেয়ারটা একটু মেসেনকাইম কিন্তু এখানে আছে, রাইট, একটু মেসেনকাইম কিন্তু এখানে আছে। তো এই ডিজাপেয়ার্ড হার্টউইক এপিথেলিয়াল রুটশিট যখন হচ্ছে এই হচ্ছে এপিথেলিয়াল লেয়ারে কনভার্ট হয়েছে, এই এপিথেলিয়াল লেয়ারটা যখন একটোমেসেনকাইমের সাথে আসবে, এই যে আমরা প্লাস দিয়ে মার্ক করছি, যখন কার সাথে কমিউনিকেট করবে, একটোমেসেনকাইমের সাথে কমিউনিকেট করবে, তখন এটা কি করবে, তখন এটা সিমেন্টোব্লাস্টকে স্টিমুলেট করে সিমেন্টাম ফর্মেশন করবে। এই যে গ্রিন পোর্শন দিয়ে আমরা সিমেন্টাম বোঝাইছি, এখানে কি ফর্মেশন করবে, এখানে সিমেন্টাম ফর্মেশন করবে। ওকে সিম্পল, ঠিক আছে। তাহলে দেখতেছিলাম যে 45 ডিগ্রি বেন্ড, হ্যাঁ এপিথেলিয়াল লেয়ারে 45 ডিগ্রি বেন্ড। তো 45 ডিগ্রি বেন্ডের আমরা কাহিনীটা দেখি। তো রুট যে ফর্মেশন হবে, হ্যাঁ এরকম আসার পরে একটা 45 ডিগ্রি বেন্ড নিবে, ঠিক আছে। তো 45 ডিগ্রি বেন্ড যখন নিবে, হ্যাঁ এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, ঠিক আছে, ওই ডেভেলপিং রুটকে। একটা হচ্ছে ফ্রি এন্ড যেটা ফাঁকা, আর একটা হচ্ছে করোনাল লেন্ড মানে বেনটা যেখানে নিচে, ঠিক আছে। তো ফ্রি এন্ডে এসে কি হবে, ফ্রি এন্ডে হচ্ছে হার্টউইক এপিথেলিয়াল রুটশিটের প্রলিফিকেশনটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ এটার প্রলিফিকেশনটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আর যে করোনাল লেন্ড, হ্যাঁ করোনাল লেন্ডে এই যে এটা আমরা রেড দিয়ে হার্টউইক এপিথেলিয়াল রুটশিটকে মার্ক করছি, করোনাল লেন্ডে এসে কি হবে, করোনাল লেন্ডে স্টিল প্রলিফারেট হইতে থাকবে। সো করোনাল লেন্ডে যদি স্টিল প্রলিফারেট হইতে থাকে, আচ্ছা এটার মধ্যে কিন্তু ভেতরে একটু মেসেনকাইম ছিলই, হ্যাঁ যেটা অলরেডি প্রলিফারেট হচ্ছে, দেন মাইটোসিস বাড়তেছে হয়ে বাল্ক ফর্মেশন করতেছে, মানে টুথটার রুটটা একটু মোটা হচ্ছে, হ্যাঁ রুটটা একটু মোটা হচ্ছে, শক্তপোক্ত হচ্ছে, ঠিক আছে। একটু মেসেনকাইমের ফর্মেশন তো গ্রোথ আছেই। সো আলটিমেটলি এখানে তো অ্যাক্টিভ ছিল, আর হচ্ছে মানে এই যে নিচের দিকে কিন্তু অ্যাক্টিভ ছিল, দুই পাশে কিন্তু বাল্ক ফর্মেশন হয়ে গেছে, নিচের দিকে কিন্তু কন্টিনিউ অ্যাক্টিভ। তো নিচের দিকে কন্টিনিউ অ্যাক্টিভ ফর্মেশন হইতে হইতে এরকম একটা রুটের শেপে চলে আসবে, বাট ফুল হবে না, মাঝখানে একটা জায়গায় ফাঁকা থাকবে। আই হোপ বুঝতে পারছেন, মাঝখানে যে জায়গাটা ফাঁকা থাকবে সেটা হচ্ছে এপিক্যাল ফোরামেন। তাহলে কি কমপ্লিটেশন অফ দ্য রুট ফর্মেশন বাট নট ক্লোজ, মানে একসাথে এরকম মিলে যাবে না, একটা ফাঁকা থাকবে মাঝখানে। তো মাঝখানে যে ফাঁকাটা থাকবে এটাকে আমরা কি বলি, এপিক্যাল ফোরামেন। খুবই সিম্পল, এপিক্যাল ফোরামেন দিয়ে কি ঢুকবে, ব্লাড ভেসেল আর ব্লাড সাপ্লাই। আলটিমেটলি ব্লাড ভেসেল আর ব্লাড সাপ্লাই মানে কি, টুথের মধ্যে নার্ভ ব্লাড যা আছে সব কি পাল্প, মানে আলটিমেটলি এখানে পাল্প ঢুকবে আর কি, যেহেতু আগে ক্যাপিলারি দিয়ে বোঝানো হয়েছিল। সো এখানে এপিক্যাল ফোরামেনটা দিয়ে পাল্প ঢুকবে। তাহলে 45 ডিগ্রি বেন্ডের কাহিনীটা বোঝা গেছে, যে প্রথমে এটা 45 ডিগ্রি থাকবে, দেন কন্টিনিউ গ্রোথ হইতে হইতে 45 ডিগ্রি মানে প্রথমে থাকবে এরকম, দেন এটা কন্টিনিউ আস্তে 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 একটা রুট শেপ নিয়ে ফেলবে, বাট ক্লোজ হবে না। তাহলে এপিক্যাল ফোরামেন কিভাবে ফর্মেশন হয় আমরা দেখলাম, আর এই পাল্পটা এপিক্যাল ফোরামেন দিয়ে ঢুকবে। এখন একটা ছোট্ট ইনফরমেশন, সেটা হচ্ছে এটাকে তো আমরা বলি পাল্প চেম্বার ক্রাউন পোর্শনে, হ্যাঁ আর এটাকে বলি তো হচ্ছে রুট ক্যানেল আর কি, মানে এটাকে আমরা বলি করোনাল পাল্প, এটাকে আমরা বলি রেডিকুলার পাল্প। ওকে বাট
রেডিকুলার পাল্প তো আমরা এটাকে বলতেছি, আমরা তো কি জানি স্টেট, বাট অনেক সময় স্টেট না হয়ে এপিক্যাল থার্ডে এসে এরকম, মানে মেল ক্যানেল তো এপিক্যাল ফোরামেন দিয়ে এপাশে যে দুইটা চলে গেছে, বাট অনেক সময় এরকম সাইডে একটা করে ক্যানেল দেয়, যেটাকে আমরা বলি হচ্ছে ল্যাটারাল ক্যানেল। হ্যাঁ, যেটাকে আমরা বলি ল্যাটারাল ক্যানেল। রুট ক্যানেলের জন্য এটা ইম্পর্টেন্ট। ল্যাটারাল ক্যানেলগুলো যদি ঠিকঠাক ডিসইনফেক্টেড না হয়, পরে রুট ক্যানেল ফেলিওর হয়, কিংবা রুট ক্যানেল করার পরে অনেকেই বলে না যে রুট ক্যানেল করা হয়েছে কিংবা পরে ব্যথা হয়েছে, এগুলোর জন্যই হয়ে থাকে ল্যাটারাল ক্যানেলের জন্য। তো ল্যাটারাল ক্যানেল কি খুবই ছোট থাকে, নর্মালি আমরা হচ্ছে তো এইভাবে দুইটা ক্যানেল দেখতে পাই, এটা যেহেতু ল্যাটারালি থাকে খুবই ছোট আর এপিক্যাল সাইডে অনেক নিচে ছো, এগুলো আমরা দেখতে পাই না, এগুলোকে আমরা বলি ল্যাটারাল ক্যানেল। হ্যাঁ, আর ল্যাটারাল ক্যানেলটা পারপেন্ডিকুলার থাকে মেইন ক্যানেলের সাথে, এটা যদি মেইন ক্যানেল হয় এটার সাথে পারপেন্ডিকুলার অর 90 ডিগ্রি থাকে। ওকে, ঠিক আছে, শেষ, আমাদের কথাবার্তা শেষ। আচ্ছা, তাহলে দেখি বেল স্টেজের মধ্যে আমাদের কি কি প্যাথোলজি হইতে পারে। তো আমরা কি বলছি, আমরা বলছি যে হার্টউইক রুটশিটটা ডিসইন্টিগ্রেট হয়ে যাবে, বাট এখানে ডিসইন্টিগ্রেট হয়ে না যায়, ঠিক আছে, ডিসইন্টিগ্রেট তো হয়ে যাবে আমরা জানি, বাট কিছু রেমনেন্ট থেকে যায়, ঠিক আছে, কিছু রেমনেন্ট অর অবশিষ্ট থেকে যায়, ঠিক আছে, কিছু রেমনেন্ট অর অবশিষ্ট থেকে যায়। হ্যাঁ, তো এইগুলোকে আমরা কি বলি যে হার্ডউইক রুটশিটের এইচইআরএস এর যে হচ্ছে রেমনেন্টগুলো থেকে যায়, এগুলোকে বলি আমরা এপিথেলিয়াল রেস সেল অফ মেলাসিস। তাহলে এপিথেলিয়াল রেস সেল অফ মেলাসিস কি? রেমনেন্ট অফ হার্ডউইক রুটশিট। ওকে, এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে পেরিওডন্টাল লিগামেন্ট স্পেসের মধ্যে। তো কোনো কারণে এটা যদি ইনফ্লামেশনের কন্টাক্টে আসে আর কোনো কারণে এটার মধ্যে যদি সিগন্যাল চলে আসে, ঠিক আছে, এটা কি জানি, এগুলো তো হচ্ছে ফরমেশন করতেছিল, মানে যে কোনো ধরনের ফর্মিং সেল, তাই না? সো এটা কি করবে, এইটা এই সময় এখানে পেরিএপিক্যাল মানে অ্যাপেক্সের নিচে, টুথের রুটের নিচে পেরিএপিক্যাল গ্র্যানুলোমা ফর্মেশন হবে, যেখান থেকে আলটিমেটলি রেডিকুলার সিস্ট ফর্মেশন হবে, ঠিক আছে। কারণ যে এপিথেলিয়াল লেসুল অফ মেলাসিস এটা কি, কিংবা হার্ডউইক রুটশিট, এগুলো তো ফর্মিং সেল ছিল, ডেভেলপিং সেল, মানে এখান থেকে অন্য কিছু ডেভেলপ হচ্ছিল। সো এটা যদি পরবর্তীতে কোনো স্টিমুলেশন পায়, ওইখানে স্টিমুলেশন পাইলে গ্রো হয়ে যাবে। হ্যাঁ, গ্রো হয়ে গ্র্যানুলোমা ফর্মেশন করবে, দেন রেডিকুলার সিস্ট ফর্মেশন করবে। তো রেডিকুলার সিস্ট আমাদের বাংলাদেশে মোস্ট কমনলি আমরা দেখতে পাই রেডিকুলার সিস্ট, আর সেটা কোথায় দেখতে পাই? সেন্ট্রাল ইনসিজর, ল্যাটারাল ইনসিজরে দেখা যায় বেশি, সেন্ট্রাল ইনসিজরও হতে পারে। এটা কেন দেখা যায়? মোস্ট কমনলি বাংলাদেশে দেখা যায় যে টিউব কল আছে না, টিউব কলতে আমরা চাপ দিই। তো টিউব কল যখন আমরা প্রথমে চাপ দেওয়ার পরে কিন্তু একটা এক্সেসিভ ব্যাক প্রেশার দেয়। প্রথমে টিউব কলটা চাপ দেওয়ার পরে একটা এক্সেসিভ একটা ব্যাক প্রেশার দেয়। তো প্রথমে চাপ দেওয়ার পরে এক্সেসিভ যে ব্যাক প্রেশার দেয়, ওই ব্যাক প্রেশারেই টুথের মধ্যে ইনজুরি হয়। হ্যাঁ, এই ব্যাক প্রেশারেই টুথের মধ্যে ইনজুরি হয়। তো টুথের মধ্যে যে ব্যাক প্রেশারে যে ইনজুরিটা হয়, হ্যাঁ, তো মাউথে লাগে, আলটিমেটলি মাউথ লাগে মানে টুথে লাগে, দেন টুথে ট্রমা হয়। ট্রমা হইলে কি? ট্রমা হইলে পাল্পটা ডেথ হয়ে যায়, মানে যেটাকে আমরা বলি নেক্রোসিস। তো পাল্পটা যখন নেক্রোসিস হয়ে যাচ্ছে, আলটিমেটলি এই ইনফেকশনটা কোথায়? অ্যাপেক্সে চলে যাচ্ছে, অ্যাপেক্স রিজিয়নে আর পেরিফেরালি চলে যাচ্ছে। তো যখন নর্মাল টুথের, তো এটার মধ্যে নর্মাল ব্লাড আছে, সো টুথের কালারটা নর্মাল, বাট যে টুথটা নন ভাইটাল আর ডেথ হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেই টুথটার কালার এখানে ব্ল্যাক দেখা যায়, হ্যাঁ, আর ডিসকালার দেখা যায়, ডিসকালার আর নন ভাইটাল দেখা যায়, কারণ এখানে ভিতরে তো ইনফেকশন, নেক্রোটিক পাল্প, সো টুথের কালার চেঞ্জ হয়ে যাবে। তো রেডিকুলার সিস্ট আমরা কীভাবে ডায়াগনোসিস করি? ডায়াগনোসিস করি হচ্ছে ডিসকালার টুথ দিয়ে। আর যদি আমরা এক্সরে করি, এক্সরেতে এই যে পেরিএপিক্যালি এরকম বড় একটা আমরা লেশন দেখতে পাবো, পেরিএপিক্যালি একটা এরকম বড় লেশন আমরা দেখতে পাবো। এই যে এখানে দেখাচ্ছে পেরিএপিক্যাল লেশন দেখা যাচ্ছে। সো বোঝা গেছে বেল স্টেজের থেকে কি কি অসুবিধা হইতে পারে। ওকে, আরেকটা 2 নম্বর দেখি, সেটা হচ্ছে স্ট্রাটাম ইন্টারমিডিয়াম যেটা ছিল, হ্যাঁ, আউটার এনামেল এপিথেলিয়াম আর ইনার এনামেল এপিথেলিয়ামের মাঝখানে যদি স্ট্রাটাম ইন্টারমিডিয়ামটা কোনো কারণে প্রেজেন্ট থাকে, তাহলে ওইটা আবার কি করবে? আমরা জানি স্ট্রাটাম ইন্টারমিডিয়াম ইনার এনামেল এপিথেলিয়ামকে স্টিমুলেট করে, দেন এটা হচ্ছে অ্যামিলোব্লাস্টে ডিফারেন্সিয়েট হয়। হ্যাঁ, দেন অ্যামিলোব্লাস্টটা কি করবে? এনামেল ফর্মেশন করবে। মানে এটা কিন্তু ডেভেলপমেন্টের পরে, ডেভেলপমেন্ট শেষ হয়ে গেছে, কোনো কারণে এই সেল দু একটা প্রেজেন্ট থেকে গেছে। তো প্রেজেন্ট থাকলে ওই সেলের যা কাজ, ঠিক আছে, ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে, সো এই বাবাজি এই স্বর্গে এসেও ধান বানাবে, ঠিক আছে, স্বর্গে এসেও ধান বানানোর জন্য অ্যামিলোব্লাস্টে আবার স্টিমুলেট করে এনামেল ফর্মেশন করবে। কিন্তু তখন তো টুথ ডেভেলপমেন্ট শেষ, তাই না? তাহলে এনামেলটা ফর্মেশন হবে কোথায়? একটোপিক পজিশনে আর অ্যাবনর্মাল পজিশনে। হ্যাঁ, তাহলে সিমেন্টামের উপরে ফর্মেশন হইতে পারে, এই যে আমরা এখানে দেখতেছি রুট পোর্শনে সিমেন্টামের উপরে এনামেল ফর্মেশন হয়েছে। দেন হচ্ছে কোথায় হইতে পারে? এনামেলের উপরে, এই যে এখানে দেখতে পাচ্ছি সার্ভাইকাল রিজিয়নে আর এনামেলের উপরে দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি এনামেল পার্ল। শর্ট নোট আসে ভাইভাতে ধরে।
ঠিক আছে। সো এনামেল পারলে আমরা বুঝছি যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙবে, যদি কোনো কারণে থেকে যায় তাহলে একটোপিক পজিশনে এনামেল ফরমেশন করবে। এটা হচ্ছে এনামেল পার্ল। ওকে, লাস্ট টপিক, সেটা হচ্ছে যে ডেন্টাল স্যাকটা আমরা পড়ছিলাম, মানে একটোমেসেনকাইম সহ বাইরের যে ফাইব্রোব্লাস্ট দিয়ে কাভার্ড। তো এটার আবার তিনটা পার্ট আছে। এটা ইনার মোস্ট পার্ট থেকে সিমেন্টোব্লাস্ট, যেটা সিমেন্টাম ফরমেশন করবে। মিডল অন্টার থেকে ফাইব্রোব্লাস্ট আর পেরিওডন্টাল লিগামেন্ট তৈরি হবে। আর আউটার মোস্ট পাশ থেকে অস্টিওব্লাস্ট ফরমেশন হবে। আমরা মেনলি তো এনামেল অর্গান নিয়ে দেখছি যে এনামেল ফরমেশন হচ্ছে, দেন এটার নিচে আর কি ডেন্টিন ফরমেশন হচ্ছিল। বাট নিচে যে একটোমেসেনকাইমটা ছিল এটা শুধু স্টিমুলেটরের কাজ করবে না, এটা তিনটা পার্ট, ওইখানের মধ্যে সিমেন্টোব্লাস্ট, ফাইব্রোব্লাস্ট এন্ড অস্টিওব্লাস্ট থাকবে, যেটা থেকে সিমেন্টাম, পেরিওডন্টাল লিগামেন্ট এন্ড অ্যালভিউলার বোন ফরমেশন হবে। ওকে, লাস্ট একটা জিনিস আমরা জেনে ফেলাই, সেটা হচ্ছে কনফিগারেশন অফ দ্য টুথ। হ্যাঁ, একটা টুথের নর্মাল অ্যানাটমি কেমন, এই যে আর এরকম, তাই না? নর্মাল থাকবে এটা টুথের, এই যে এটা হচ্ছে নর্মাল একটা টুথ, ঠিক আছে। বাট যদি কোনো কারণে এই টুথের যে রুটটা, হ্যাঁ, যদি 20 ডিগ্রির কমে অ্যাঙ্গেল থাকে, সেটাকে আমরা বলি অ্যাঙ্গুলেশন। এই যে এখানে দেখেন যে এটা কিন্তু নর্মালি থাকার কথা ছিল এরকম, বাট এরকম না থেকে এই বাবাজি কি করছে, এই বাবাজি এই যে এরকম অ্যাঙ্গেল করে বেঁকে আছে, এরকম দাঁতে রুট ক্যানাল করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, হচ্ছে এখন। ওকে, তাহলে হচ্ছে কি হচ্ছে, এটা এই যে অ্যাঙ্গুলেশন করে আছে, হ্যাঁ, ওরা অ্যাঙ্গেল করে আছে। তো এই অ্যাঙ্গেলটা যদি 20 ডিগ্রির কম হয় সেটাকে আমরা বলি অ্যাঙ্গুলেশন। আর এখানে এই বাবাজি এর তো 20 ডিগ্রির বেশি অ্যাঙ্গুলেশন, হ্যাঁ, এটা সেই অবস্থা, মানে সে তার ইচ্ছা মতো শুয়ে আছে এখানে। তো এই যে এটা এরকম, যে এরকম এরকম, যে আবার এরকম, দেন আবার এরকম, সেই অবস্থা তার, হ্যাঁ। তো এই যে টুথের অ্যাঙ্গুলেশন যদি হচ্ছে 20 ডিগ্রির বেশি থাকে সেটাকে বলি ডাইল্যাসারেশন, আর 20 ডিগ্রির কম থাকলে সেটাকে বলি অ্যাঙ্গুলেশন। ওকে, এই পর্যন্তই ছিল। জানি না কতটুকু বোঝা গেছে, যেহেতু আগের প্রিপেয়ার লেকচার ছিল, অনেক শর্ট টাইমে এটাকে রিভিশন করা হয়েছে। সো জানি না কতটুকু বোঝা গেছে। স্ক্রিনশট নেওয়া যাবে, একটু করে টাইম দেওয়া হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। জানি না কতটুকু বোঝা গেছে, যদি রেসপন্স জানতে পারি। আরও কিছু প্রিপেয়ার লেকচার ছিল, ওগুলো নিয়ে কথাবার্তা বলা যাবে। জানি না কতটুকু বুঝতে পারছেন, কারোর যদি একটু হইলেও হেল্প হয় সেটাই আমার সার্থকতা।